গানের বিষয়টা, সুরের বিষয়টা আমাদের পরিবারের সবার মধ্যে ছিল। যখন আমাকে জিজ্ঞেস করে যে আপনি গানে কিভাবে এলেন, এটা আমি বলতে পারি না সত্যি সত্যি, কারণ আমার কখন যে গানের মধ্যে আমার আগ্রহটা হয়েছে এটা আমার মনে নেই। হরিপদ দাস মহোদয় ছিলেন আমার শিক্ষাগুরু, আর জব্বার খান সাহেব তারই ছাত্র। ওদের থিওরি ছিল যে না, কোথাও গান গাইতে পারবে না, কোনো মঞ্চে এক্সপোজার তুমি নিতে পারবে না। আইয়ুব বাচ্চু তো আমার বিরাট ভক্ত ছিল, আমাকে 3টা প্রোগ্রাম করেছে, একক প্রোগ্রাম করেছে, উনিও বাজিয়েটা যে করেছে। ওর কিন্তু উচ্চারণ চমৎকার উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ। জেমস দেখো, একটি কথাও বিকৃত না কিংবা বুঝতে অসুবিধা হচ্ছে তা না। বাংলা গানের বিষয়টা কিন্তু তাই। আমাদের বিয়ের ঘটক ছিলেন আমাদের এম এ হামিদ ভাই আর সৈয়দ আব্দুল হাদি ভাই। ও যতখানি না আমার স্ত্রী সহধর্মিনী, তার থেকে অনেক বেশি একজন শিল্পী, আমার প্রিয় শিল্পী। এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তার। আমার ছেলে কিন্তু খুব কনসাস যে আমার প্রভাবটা যেন ওর মধ্যে না পড়ে। আমার অপূর্ণ আশা সত্যি সত্যি একটা আছে। কি সেটা? আমি কিন্তু সাধারণ মানুষের মধ্যে ওই পর্যন্ত আমি পৌঁছতে পারি, এটা আমার মনে হয়। যখন তিনি গেয়ে ওঠেন তোমাকে যেন ভুলে না যাই, মনে হয় এ তো শুধু গান নয়, এটি একটি প্রজন্মের অনুভূতি। তিনি বৈশাখী মেঘের কাছে ভালোবাসার ভাষা খুঁজেছেন, এক হৃদয়হীনার কাছে ব্যথার সুর তুলে দিয়েছেন, আর দয়াল কি সুখ তুমি পাও গেয়ে ছুঁয়ে গেছেন অসংখ্য শ্রোতার হৃদয়। তিনি শাস্ত্রীয় সঙ্গীতের শৃঙ্খলা থেকে আধুনিক গানের বিস্তৃত আকাশে উড়েছেন, রবীন্দ্রনাথ থেকে অতুল প্রসাদ, দেশাত্মবোধক থেকে চলচ্চিত্রের গান, প্রতিটি পথেই রেখে গেছেন সোনালী স্বাক্ষর। স্বাধীন বাংলা বেতারের কণ্ঠসৈনিক হিসেবে মহান মুক্তিযুদ্ধের দিনগুলোতে তিনি গানকে করেছিলেন সাহসের ভাষা। পৃথিবীর নানা প্রান্তে 29টি ভাষায় গান গেয়ে তিনি প্রমাণ করেছেন সুরের কোনো সীমানা নেই। প্রিয় দর্শক, আমি মৌসুমী মৌ, আমন্ত্রণ জানাচ্ছি মেরিল সিরাম সোব্বার নিবেদিত স্টার নাইটে। আর আজ আমি স্বাগত জানাবো এমন একজন মানুষকে যার কণ্ঠ শুধু গানকে ধারণ করে না, সময়কে সংরক্ষণ করে। এক সময় যাকে বলা হতো রাজশাহীর মানবেন্দ্র, সময়ের সাথে সাথে তিনিই হয়ে উঠেছেন এক এবং অদ্বিতীয় রফিকুল আলম। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? একটু বেশি ভালো আছি। খুব স্বাভাবিক, ভালো থাকারই কথা। প্লিজ বসুন। তারপর তুমি কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, এবং আপনি কোনো আড্ডাতে এলে তখন আড্ডাটা খুব জমে যায়, আরো বেশি ভালো লাগা কাজ করে। তবে আমি আজকে খুব গর্ববোধ করছি আপনার সামনে বসতে পেরে, কারণ আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক এবং দেশের জন্য নিবেদিত প্রাণ। আপনি তো প্রকৃত তারকা। এটা ঠিক, আমার জীবনের বিরাট অংশ, উল্লেখযোগ্য অংশ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমার উপস্থিতি, এই আর কি। 31শে ডিসেম্বর 1948 আপনার জন্ম। আপনার নাম নিয়ে কোনো স্মৃতি মনে পড়ে? ডাক নাম কি ছিল, বা রফিক নামের অর্থকে কে রেখেছিল? হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। রফিক নামটা রেখেছিল আমার ছোট চাচা। হি ওয়াজ এ ভেরি গুড টিচার। সে
শিক্ষক হিসেবে খুব জনপ্রিয় ছিল, আর ছিল তিনি ফুটবলার ছিলেন। বাহ। কলকাতা মোহামেডান স্পোর্টিংয়ে খেলতেন তিনি। তখন মোহাম্মদ রফি খুব রাইজ করছে ওনাদের সময়। সেই সূত্রে আমার জন্মের পর আমার ছোট চাচা আমার নামটা রেখেছিলেন রফিকুল। রফিকুল আলমটা পরে অ্যাড করা হয়েছে, তো রফিক ডাকনাম আমার। রাজশাহী শহরের এক সম্ভ্রান্ত পরিবারে আপনার জন্ম, যেখানে সংস্কৃতি ছিল নিঃশ্বাসের মতো। একেবারে, এটা ঠিক, এটা ঠিক। ছোট্ট রফিকের প্রথম সুরের সাথে পথ চলাটা কেমন ছিল? মানে তুমি বলছো প্রথম দিকে? হ্যাঁ, একদম প্রথম। এটা খুব উল্লেখযোগ্য তেমন কিছু নয়, কারণ তুমি যেটা আমাদের পরিবার সম্পর্কে বললে, আমাদের পরিবারের একটা বিষয় ছিল ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, কিন্তু সবাই শিক্ষকতাতে গেছে। আমার চাচা, আমার ভাইরা, আমার সবাই ইঞ্জিনিয়ার আছে। আমার ফ্যামিলিতে 6 জন, কিন্তু সবাই শিক্ষকতার দিকে গেছে। আর গানের বিষয়টা আমাদের পরিবারের চর্চার ভেতরে ছিল। আচ্ছা। হ্যাঁ, যদিও আমার পরিবার কিন্তু, যেমন ধরো আমার পিতামহ দাদা তখনকার দিনে উঠে চড়ে হজ করতে গেছেন, হাজি মানুষ। হ্যাঁ, তিনি 2টো মসজিদ তৈরি করেছেন আমাদের পারিবারিকভাবে। কিন্তু এই সংস্কৃতির বিষয়টা আমার সম্ভবত আমার দাদার কিছু প্রভাব ছিল, কারণ উনি হিন্দু মুসলমান আমাদের যারা কাজ করতেন তাদের কোনো বিভেদ করতেন না, বরং দুর্গা পূজাতে আমার দাদা আমাদের লোকজনদেরকে বেশি কাপড় চোপড় দান করতো, এবং সংস্কৃতি বিষয়ে উনি হাজি মানুষ হলেও এনকারেজমেন্ট তিনি করতেন। আমার বড় চাচা অভিনয় করতেন। বাহ। হ্যাঁ। আপনার বড় ভাই সারোয়ার জাহান, ডক্টর সারোয়ার জাহান আমার মেজো ভাই। হ্যাঁ, আপনার মেজো ভাই। হ্যাঁ। যখন ওস্তাদের কাছে তালিম নিতেন, তখন শুনেছি আপনি ওখানে যেতেন এবং আপনাকে বলা হতো আরেকটু বড় হও। তখন কি অভিমান করতেন? ঠিক তাই, একেবারে ঠিক তাই। আমার গানের বিষয়টা তো পারিবারিকটা বিষয় ছিল, আর আরও একটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, আমার ছোট ভাই খালেকুজ্জামান, হি ওয়াজ এ ফেমাস গিটারিস্ট, তিনি 1-1.5 বছর হলো মৃত্যুবরণ করেছেন। তো গানের বিষয়টা, সুরের বিষয়টা আমাদের পরিবারের সবার মধ্যে ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার 2 বোন, কিন্তু ওদের মধ্যে তেমনভাবে সুরটা প্রবেশ করলো না। যাই হোক, তো আমার যার জন্যে যখন আমাকে জিজ্ঞেস করে যে আপনি গানে কিভাবে এলেন, এটা আমি বলতে পারি না সত্যি সত্যি, কারণ আমার কখন যে গানের মধ্যে আমার আগ্রহটা হয়েছে এটা আমার মনে নেই, একেবারে শৈশব থেকে। আপনার প্রথম গানের শ্রোতা কে ছিলেন, যে কিনা বলেছিলেন এই ছেলেটার গলার মধ্যে কিছু একটা আছে? আমার এক মামাতো বোন ছিলেন, লাইলি আপা। হ্যাঁ। উনি বলতেন যে সারোয়ার তো ভালো গান গাই। তখন আমার গান শেখার অনুমতি পাচ্ছি না, অথচ আমি শুনছি, প্র্যাকটিস করছি আলাদাভাবে। আমার সেই বোন আমাদের পারিবারিক লোকজনদেরকে বলে যে না, ওকেও দাও, ওর তো সাংঘাতিক আগ্রহ, এবং আমি দেখেছি ওর ভেতরে উনি গান বাজনা বুঝতেন, এখনই আছেন তিনি। উনি প্রথম আইডেন্টিফাই করেছিলেন যে একে দিয়েও হবে, কিন্তু তার আবার একটা কন্ডিশন ছিল। আমার সেই বোন, আমার আপন বোন নয়, মামাতো বোন, বলছে গান করবি কিন্তু তোকে সিএসপি হতে হবে, অর্থাৎ আমাকে একজন সিভিল সার্ভিসে যেতে হবে। তার প্রভাবে, কিন্তু সত্যি সত্যি তার প্রভাবে আমি অনার্স পরীক্ষার পর সিএসএস দেওয়ার জন্য প্রস্তুতিও নিই, আর সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস। এবং বেশ মনে আছে, আমার সেই বোন ডোগার ব্রাদার্সের বই টই জোগাড় টোগাড় করে এটা শুরু করেছেন। তা আমি তার কাছে খুব ঋণী, আর যদিও আমার আপন বোনরাও খুবই এনকারেজ করতেন যে না কর। ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমিতে পড়ার অভিজ্ঞতা আপনাকে কতটা অসাম্প্রদায়িক এবং মানবিক মানুষ হিসেবে গড়ে তুলেছে? এইটা ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমির প্রভাব নয়, আমাদের পরিবারটা লিবারাল, এবং ঠিক প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক কথাটা ব্যবহার না করলেও লিবারালিজম জিনিসটা কিন্তু আমাদের পরিবারেই ছিল। আচ্ছা। আর ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমিতে যেটা হলো, সেটা আমার গানের ক্ষেত্রে, আমার নয়, আমার বড় ভাইও, আমাদের ওই স্কুল ছিল একটা টোলের মতো। সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এবং পাকিস্তান পিরিয়ডেও ওই স্কুল দেওয়া হলো সনাতন ধর্মের মানুষদের শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য। সেখানে স্ট্রাকচার ছিল একটা, যে প্রধানত হিন্দু সম্প্রদায়ের মানুষরা লেখাপড়া করবে, কিন্তু আমাদের পরিবারে একটা এমনই প্রভাব হলো যে হেডমাস্টার মশাই আমার বড় ভাইকে বলে, তোরা এই তোদের বাড়ির কাছে আমাদের এখানে ভর্তি হ, এবং তাই হলো। এবং যথারীতি আমি আরেকটা স্কুলে ভর্তি হলাম, তার 1 বছর পর আবার আমাকে বললো যে তুমিও এই স্কুলে চলে আসো। সেটা সংস্কৃতি সেবার কারণে। আমার ভাই ওই স্কুলে থেকে
গল্প লেখা ছোট ছোট গল্পে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম হয়ে গেল। বাহ। তারপরে পত্রিকা, তখন একটা পত্রিকা বের হতো ওই স্কুল থেকে, খুব বিখ্যাত পত্রিকা বের হতো, পত্রিকা এডিট করা শুরু করলেন উনি। তিনি খুবই গুণী মানুষ ছিলেন, আমার থেকে অনেক বেশি গুণী মানুষ ছিলেন। তো ওই কারণে ওই স্কুলে পড়ার ক্ষেত্রে ওখানে একটা গানের শিক্ষারও একটা ব্যবস্থা ছিল। অন্য স্কুলে রাজশাহীতে তেমন কিছু ছিল না, কিন্তু ওই স্কুলে গানের একটা চমৎকার পরিবেশ ছিল, একজন শিক্ষকও ছিলেন এবং খুব এনকারেজমেন্টটা ছিল। এইটাই এক কারণ। স্কুল জীবনে এমন কোনো শিক্ষক কি ছিলেন যিনি আপনার শিল্পী জীবনের ভিত্তি গড়ে দিয়েছিলেন? অনেক কজন। সুভাষ বাবু নামে এক ভদ্রলোক ছিলেন, হ্যাঁ। তারপরে আমাদের শামসুজ্জামান সাহেব নামে একজন শিক্ষক ছিলেন। তারা আমাকে খুব গানের ব্যাপারে, আমার ভাই, আমার বড় ভাই প্রতিষ্ঠিত হওয়ার পর আমার দিকে সবার নজর এলো যে তুই তো ভালো গান করিস, তোকে গান শিখতে হবে। কিন্তু গান শেখার অনুমতি দিচ্ছে না আমাকে পরিবার থেকে, যে না আরেকটু এখন নয়। আমার মেজো ভাই বলে যে পরে, এখন না, এখন হলে তোমাদের লেখাপড়ার ধারাটা নষ্ট হয়ে যাবে, এই আর কি। আমার শিক্ষক, এই দুজন শিক্ষক ছিলেন এবং আরেক ভদ্রলোক ছিলেন, তিনি আমাকে ওই স্কুলের সম্ভবত সুনীল বাবু, উনি যোগাসন করতেন। তা আমাদের ছেলেপেলেদেরকে যোগাসন করাতেন। তাই সেই যোগাসনের অভ্যাস কিন্তু আজও আমার রয়ে গেছে কিছুটা, সবগুলো পারা যায় না, যতগুলো করতাম। তো ওটাও একটা বিরাট সহায়তা হয়েছে আমার ওই স্কুলে। ডেফিনেটলি। আপনার পরিবারের সাংস্কৃতিক অবদানের কারণেই কিন্তু আপনি স্কুলে ভর্তির সুযোগ পেয়েছিলেন। হ্যাঁ, ওই স্কুলে আমাদের ডেকেই তো নিল যে না তোমরা ওই স্কুলে, আরেকটা স্কুলে, কলেজে এটা বললেন যে না ওখানে পড়ো না, তোমরা এখানে আসো। আমাদের ডেকে নিল যে এখানে তোমার লেখাপড়া। তখন কি বুঝেছিলেন যে সংস্কৃতি মানুষের পরিচয় নির্ধারণ করে? তখন হয়তো অতখানি জ্ঞান বুদ্ধি ছিল না, কিন্তু এই কথা ঠিক যে তখন আমাকে ধরে নিয়েছিলাম, আমাদের পারিবারিক প্রভাব ছিল যে শিক্ষিত অবশ্যই হতে হবে, এবং গানের যেহেতু কোয়ালিটি ধরা পড়ে গেছে, কারণ আমি ইতিমধ্যে ছোটোখাটো জায়গায় দু একটা জায়গায় গান গেয়ে ফেলছি, হারমোনিয়াম ছাড়াই গান গেয়ে ফেলছি, মানুষ খুব প্রশংসা করছে। তবে একথা ঠিক যে তখনই বুঝতে পেরেছিলাম যে গান আমাকে বোধহয় ছাড়া যাবে না, গানের মধ্যে বোধহয় থাকতেই হবে, যতই লেখাপড়ার চাপ থাক। বাহ। এই গানের আগে কিন্তু আপনার জীবনে সাহিত্যের আগমন। হ্যাঁ। জীবনে কোনো পর্যায়ে কি মনে হয়েছে যে লেখক রফিকুল আলম হারিয়ে গেছে গায়ক রফিকুল আলমের ভিড়ে? না, আমি ছোট গল্প লিখেছিলাম তখনকার, সেটা অবশ্য কলেজ লাইফে এসে তখন একটা খুব চমৎকার ব্যবস্থা ছিল। সরকারি কলেজ রাজশাহী গভর্নমেন্ট কলেজে যেহেতু পড়েছি, ওখানে একটা বিষয় ছিল বাৎসরিকভাবে এডুকেশন উইক বলে একটা জিনিস হতো। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তৎকালীন পাকিস্তান সরকারের একটা থোক বরাদ্দ থাকতো, এডুকেশন উইক, অর্থাৎ যারা গল্প সাহিত্য চর্চা করবে, গান গাইবে, সাংস্কৃতিক অঙ্গনে থাকবে, খেলাধুলা করবে, তাদের জন্য একটা বরাদ্দ থাকতো। প্রায় 10 দিন ধরে একটা ফেস্টিভ্যাল মতো হতো, কম্পিটিশন হতো। ওইখানে আমাকে কলেজের 2 বছরই ভালোভাবে থাকতে হয়েছে, 2 বছরে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম গানের ক্ষেত্রে। আমার ভাই তো আগে, উনিও ওই কলেজের ছাত্র ছিলেন, ওনার পথ ধরে আমার আশা। কিন্তু একথা ঠিক যে উনি যেভাবে এগিয়ে গেছেন, আমি ওই সময় অত ভালোভাবে দাগ কাটতে পারিনি উনি যতখানি করতে পেরেছিলেন। উন্মেষ নামে সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছিলেন। শেষেবারে কোনো বিশেষ স্মৃতি মনে পড়ে? আমরা কলেজে এসে আমরা 2-3 জন বন্ধু পেলাম, তারা এত উৎসাহে, এখন ঢাকায় আছেন, যিনি কালের কণ্ঠের মঞ্জুর আহমেদ মঞ্জু, ও আমার ক্লাসমেট ছিল। নুরুল আলম নামে আমাদের একটা ছেলে, এখন আমেরিকায় আছে, ইউএনওতে চাকরি করতো, সে খুব সাহিত্যের ব্যাপারে খুব আগ্রহী ছিল। আমরা 3 জন মিলে একটা পত্রিকা বের করলাম, এবং সেটা কিভাবে, পত্রিকাটা তখন তার প্রিন্টিং খুব কস্টলি ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো এই মঞ্জু, সে পত্রিকার সাব এডিটর ছিল, এখনও আছে, সে খুব জ্ঞানী ছেলে ছিল সাহিত্যের ক্ষেত্রে, আমাদের থেকে বেশি। ওরই উৎসাহে উন্মেষ নামে একটা পত্রিকা বের করলাম, সাইকেল স্টাইল করে। ওই যে তখন তার প্রিন্টিংয়ের ব্যবস্থা, সাইকেল স্টাইল সম্পর্কে তোমরা বোধহয় জানো না, অর্থাৎ একটা কাগজ দিয়ে ঘুরিয়ে প্রিন্ট করতে হতো। বের হলো, 2 বছর আমরা বের করেছিলাম। ঢাকায় আসার পর আর সেটা করা হয়নি। সে সময় তো সবার মনটা একটু উড়ু উড়ু থাকে,
দুষ্টুমি করতে ইচ্ছে করে। না কিন্তু আপনার দুষ্টুমির কোনো নমুনা আছে জানতে একেবারে চাই। একেবারে না, একেবারে ও একেবারে খুবই শান্তশিষ্ট এবং খুবই বাধ্য ছেলের হিসাবে আমি পরিচিত ছিলাম। আজ আপনাকে বিভিন্ন পর্যায়ে আমি সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা, যেহেতু দুষ্টুমির গল্প করছি, পর্দায় দুষ্ট চরিত্রে মানে খল চরিত্রে অভিনয় করেছেন এমন কজন ভার্সেটাইল অভিনেতারা আচ্ছা, আপনাকে নিয়ে কিছু কথা বলেছেন, দেখতে চান তাদের? তো চলুন পর্দায় চোখ রাখি। Oh my God! মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। এরকম অসংখ্য গান যে ভদ্রলোক তার কলাকারি দিয়ে, তার গায়িকা দিয়ে আমাদের সমস্ত বাঙালির মন জয় করেছেন, তিনি হচ্ছেন আমাদের রফিকুল আলম ভাইয়া। আমি তার সম্পর্কে খানিকটা বলতে যে আমি নিজেকে সম্মানিত বোধ করছি, কারণ আমি এই যোগ্যতা অর্জন করতে পারিনি যে আমি তার সম্পর্কে কিছু বলবো। কিন্তু যখন সুযোগ এসছে তখন আমি তার সম্পর্কে দুটো কথা বলতে চাই। আমি দুটো জিনিসে বিশ্বাসী, সেটা হচ্ছে একটা গ্ল্যামার আর একটা হচ্ছে গ্রামার। একটা হচ্ছে ব্যাকরণ, আরেকটা হচ্ছে দেখতে শুনতে ভালো। গ্ল্যামার যে কোনো সময় চলে যাবে, কিন্তু গ্রামার এটাকে যারা ব্যাকরণ যারা ধরে রাখবে তারা অনন্তকাল বেঁচে থাকবে। যেমন আব্দুল হাদি, আব্দুল জব্বার সাহেব, খুরশিদ আলম ভাই, তেমনি করে রফিকুল আলম সাহেব। হ্যাঁ, উনি গ্ল্যামার থেকে বেশি উনি গ্রামাটিক্যাল স্ট্রং। তার ব্যক্তিত্ব, তার এডুকেশন, তার যে গায়কির ঢং, একটা হৃদয় বুঝতে পারে যে আরেকটা হৃদয় কত আন্তরিকভাবে চেষ্টা করছে। আমি যখনই তার গান শুনেছি আমার মনে হয়েছে যে উনি অন্তর থেকে ভালোবেসে নিজেকে নিংড়ে দিচ্ছেন আমাদের মাঝে, এবং সঠিক হৃদয়কে উনি টাচ করতে পারছেন। যাদের যাদের সঠিক হৃদয় আছে তারা তাকে অনুধাবন করে, তারা তাকে শোনে এবং তারা তাকে মনে রাখে। এবং বিশেষ করে উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, যেমন তো এডুকেটেড, তেমনি ওনার ফ্যামিলি যে ঘরানা, আমাদের ভাবি আবিদা সুলতানা, তার শ্যালক ইমন, তারপরে তার ব্রাদার ইন ল আলাউদ্দিন আলী, মানে সবাই, মানে পুরো পরিবারটা হচ্ছে একটা সাংস্কৃতিক মনা পরিবার। এবং মানে যেমন তো আধুনিক, তেমন তো মানে সামাজিক, তেমনি ধার্মিক, মানে এই তিনটার সমন্বয় যার মধ্যে আছে সেই তো হচ্ছে ব্যক্তিত্ব। তো আমি আসলে মানে এই অল্প সময় তাকে মানে কি বলবো, আমি বলে তার গুণ বলে শেষ করতে পারবো না। বাট এইটুকুন বলতে পারে যে সমস্ত ব্যক্তিত্বকে মানুষ ফলো করবে, যে সমস্ত ব্যক্তিত্বকে মানুষ খুঁজে নেবে তার দিক নির্দেশনা, এরকম একটা ব্যক্তিত্ব, এরকম একটা গায়ক হচ্ছেন আমাদের রফিকুল আলম ভাইয়া। আমি তার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি। উনি আমাদের মাঝে আরও আমাদেরকে তার গায়কি দিয়ে আমাদের হৃদয়ে জয় করবেন এবং অনন্তকাল উনি বেঁচে থাকবেন আমাদের মাঝে, এই প্রত্যাশা করি। আমার ভাগ্য হয়েছিল তার উজান ভাটি ছবির রিমেক যখন হয় রঙিন, সেটাতে অমিত হাসান, শাবনূর, আমি অভিনয় করেছিলাম। শিল্পী চক্রবর্তী সেটা সেকেন্ডটা বানিয়েছিলেন ছবিটা। ওই ছবির গান তো অসাধারণ গান, আমাদের মনস্পটে সবসময় জীবিত থাকবে। এক নদীর উজান ভাটি আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে উঠা আমরা দুটি তারা, ও আমি তোমার তুমি আমার, প্রেমে পাগল পারা, প্রেমে পাগল পারা রে। এক নদীর উজান ভাটি আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে উঠা আমরা দুটি তারা। রফিকুল আলম বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় গুণী কণ্ঠশিল্পী এবং আমার খুব প্রিয় একজন মানুষ, একজন ভালো মানুষ। রফিক ভাইয়ের দরদ ভরা কণ্ঠের গান আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। অনেক গান আছে, যেমন দয়াল কি সুখ তুমি পাও, সুখের ঘরে আগুন দাও, যেজন তোমার দয়ার কাঙাল তারে গাদা। এই গান আমি এখনো যখন শুনে আমার দু চোখ ভিজে আসে। এছাড়া অসংখ্য আধুনিক গান আছে আমাদের যৌবনে, মানে আমরা পাগলের মতো শুনতাম, যেমন বৈশাখী মেঘের কাছে,
জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না, অথবা তোমাকে যেন ভুলে না যাই। এরকম অসংখ্য গান আছে আমাদের যৌবনে, আমরা সবসময় গুনগুন করে এই গান গাইতাম। রফিক ভাইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে উনি শুধু গলা দিয়ে গান করেন না, ওনার যে আবেগ এবং উনি হৃদয়ের গভীর থেকে গান করেন, সমস্ত মন প্রাণ ঢেলে গান করেন, এবং ওনার যে এক্সপ্রেশন, এটা অসাধারণ লাগে আমার কাছে। রফিক ভাইয়ের গান এবং গুণের কথা বলে শেষ করা যাবে না। আরও একটা উল্লেখযোগ্য কথা বলি, সেটা হচ্ছে যে রফিক ভাই আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী, একজন বীর মুক্তিযোদ্ধা। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা। রফিক ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি। রফিক ভাই যেন দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকেন। কেমন লাগলো? কেমন লাগবে, দেখো আমার চোখে পানি চলে এসছে। কারণ এরা একটা সিনেমা জগতের মানুষ, প্রচণ্ড ব্যস্ত মানুষ, এরা আমাকে নিয়ে ভেবেছে, আমাকে নিয়ে একটা অ্যাপ্রাইজ করার চেষ্টা করেছে। এটা কিন্তু বিশাল পুরস্কারের ব্যাপার আমার কাছে। আমি আমার ভক্ত আছে, আমার গান মানুষ পছন্দ করেন, এরা এরকম ব্যস্ততার মধ্যেও যে আমার কথা বলবার সময় করেছেন, এটা সত্যি আমি খুব মাছরাঙার কাছে তো কৃতজ্ঞ রইলামই, এদের কাছেও আমি চিরকৃতজ্ঞ থাকলাম। এই বাবু ভাই, তারপরে মিশা তো ভাই বলতে দেয় না ওকে, তাও আমি বলি মিয়া ভাই, ও আমাকে মিয়া ভাই বলে, আমি ওকে মিয়া ভাই বলে ডাকি। খুব পছন্দ করে আমাকে, এবং আবিদাকেও গান খুব পছন্দ করে। এরা সব ভালো শ্রোতা, কিন্তু খুব ভালো শ্রোতা। এরা আমার গানের সামনে ঘন্টার পর ঘন্টা বসে গান শুনতে চায়, গেয়েওছি। আমি খুব খুশি হলাম, সত্যি খুব আনন্দ পাচ্ছি। আপনার গানের ভিত শাস্ত্রীয় সঙ্গীত গড়ে দিয়েছে ওস্তাদ হরিপদ দাস, হ্যাঁ, এবং আব্দুল জব্বার খানের কাছে তালিম নেওয়ার স্মৃতি কি মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, হরিপদ দাস মহোদয় ছিলেন আমার শিক্ষাগুরু। উনি কিন্তু লখনৌ মরিস কলেজ থেকে গান শেখা। তার শাস্ত্রীয় সঙ্গীতের যে ভিত্তিটা অত্যন্ত বনেদি। বুঝতেই পারছো, লখনৌ মরিস কলেজ থেকে, তখন রাজশাহী থেকে অত দূরে গিয়ে গান শিখতে যাওয়া, জমিদার পুত্র ছিলেন তো, ওনারা গান শিখেছেন। তো তিনি অকাতরে আমাদেরকে শিখিয়েছেন ধ্রুপদী শাস্ত্রীয় সঙ্গীত। আর জব্বার খান সাহেব তারই ছাত্র। উনি করলেন, উনি প্রচণ্ড ভালো খেয়াল গায়ক ছিলেন। তো আমার ওস্তাদ বলে যে ওকে দিয়ে তো ধ্রুপদ হবে না, তুমি ওকে বরং খেয়াল শেখাও, সারোয়ারকে যেভাবে শিখিয়েছো ওইভাবে শেখাও। এবং অদ্ভুত ব্যাপার জানো, তাদেরকে কখনো আমরা পয়সা কড়ি দিতে পারিনি, কখনো না, যে গুরু দক্ষিণা হিসেবে এত টাকা কিছু নেন ঈদের সময়, পূজার সময়, কখনো উল্টো ওরা দিত। এই যে আমার ওস্তাদ তো ঈদের সময়, পূজার সময় ওনারাই আমাদেরকে গিফট পাঠাতেন। হ্যাঁ হ্যাঁ, জব্বার খান সাহেব তাই, এরা অন্য ধরনের মানুষ ছিল। এবং জব্বার খান সাহেবকে আমরা ঢাকায় আনতে পারিনি। তখনকার দিনে লাইট মিউজিক, শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী ছিলেন, কিন্তু লাইট মিউজিক তখন সত্যনাথ মুখোপাধ্যায়ের গান যখন গাইতেন, ভারতের সত্যনাথ মুখোপাধ্যায়ের চাইতে কোনো ক্ষেত্রে আরও ভালো গাইতেন। এরকম শিল্পীদের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি। তো ফলে এ কথা ঠিক যে গানের ক্ষেত্রে যারা শিক্ষক, যারা গুরু, তাদের একটা প্রভাব থাকেই, খুব স্বাভাবিক সেটা। একদম শুরুর দিকে তখন কিন্তু বিভিন্ন অনুষ্ঠান করার বিষয়ে আপনার ওস্তাদদের কাছ থেকে নিষেধাজ্ঞা ছিল, কি মনে হয় এর পেছনে তাদের দর্শন কি ছিল? হলো কি, আমরা যখন গান শিখতে হলো, তো ন্যাচারালি আমাদের ইচ্ছে করবে যে গান গাই একটা, কিন্তু ওদের থিওরি ছিল যে না, আগে তৈরি হবা, তারপরে মঞ্চে মানুষের সামনে আসবা। একেবারে নিষেধ, কোথাও গান গাইতে পারবে না। বাড়িতে প্র্যাকটিস করছো, গাও, নিজেরা গাইছো, করো, কিন্তু কোনো মঞ্চে এক্সপোজার তুমি নিতে পারবে না। এইটা কিন্তু অনেক সাহায্য করেছিল আমাকে, আমার মনে হয়। কারণ হয় কি, খুব অল্প বয়সে যদি মঞ্চে, তখন তো আর টেলিভিশন ছিল না, রেডিও কেবল হয়েছে রাজশাহীতে, তো এইগুলোতে ঢুকে পড়লে মানুষের, ওনারা ভাবতেন, কিংবা এবার সত্যি যে এক হলো চর্চার বাইরে চলে যাবে, চর্চার তো একটা ধারা আছে, ধারার বাইরে চলে যাবে। দ্বিতীয় কথা, হয়তো এই জনপ্রিয়তার হাততালির আকর্ষণে সে হয়তো প্র্যাকটিস থেকে বিচ্যুত হয়ে যাবে, সম্ভবত এই কারণে। একেবারে যখন বলে আমরা যখন বলবো, আমি যখন বলবো তখন তোমরা মঞ্চে গেবে, এবং ঠিক তাই হলো। একবার গান গেয়ে ফেললাম কোথায় যেন,
তারপর তখন রাজশাহী শহর খুব একটা ছোট শহর না, কিন্তু বড় শহর, বিভাগীয় শহর। এই খবর পেয়ে তারপরে ডাকলো, এসে খুব বকা পায়, হ্যাঁ এখনই শিল্পী হয়ে গেছো, হ্যাঁ তাই বলে তারপরে অবশ্য যখন কলেজে উঠলাম সেকেন্ড ইয়ারে এসে বলছে হ্যাঁ নাও এখন তোমরা গাইতে পারো, তবে খবরদার চর্চার পরে, লাইট গান করবা চর্চার পরে, রেওয়াজের পরে। এক সময় যখন গুরুর অনুমতি নিয়ে স্টুডেন্ট ফোরামের অনুষ্ঠানে আপনি পারফর্ম করেছিলেন, আমি তখন প্রথম তো রবীন্দ্রসঙ্গীত করেছিলেন। হলো কি, তখন রেডিওতে ভাইয়েরা, আমার ভাইয়ের বন্ধু এইচ মোহাম্মদ রফিক, এরা সব তারপরে এরা খুব গান গাইছে। আমাকে তখন আমি কেবল ফার্স্ট ইয়ারে পড়ে উঠেছি, গুরুদেবরা আমাদের গান গাইতে অনুমতি দেয় না। তা স্টুডেন্টস ফোরামে আকরাম হোসেন নামে এক ভদ্রলোক ছিলেন তৎকালীন, খুব ভালো আবৃত্তি করতেন। তো বলে যে এরকম তোমার ভাই তো গান গায়, তো স্টুডেন্টস ফোরাম রেডিওতে একটা হয়, যারা এলিজিবল ছাত্রছাত্রী যারা ভালো গান গাইতে পারে, নাটক করতে পারে, তাদেরকে আমরা এই প্রোগ্রামে আনি, তোমাকে গান গাইতে হবে। আমি তো গান গাইতে পারবো না, আমাকে গাইতে দেবে না, যা ওই ব্যবস্থা আমি করব। তারপর উনি আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলছেন, তারপর আমার গুরুদেবের সঙ্গে কথা বলছে, হ্যাঁ ঠিক আছে, কলেজে উঠেছে, গানতে তো গাইতেই হবে এখন। তো তখন আমি কিন্তু, আমার একটা প্রেজুডিস ছিল, শাস্ত্রীয় সঙ্গীত গাইতাম, আর লাইট সঙ্গের মধ্যে গীত, এবং তোমরা গীত গানটা অনেকেই সম্পর্কে জানে না, এবং ভজন হ্যাঁ গাইতে হতো, এবং রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীত, এই হলো আমার পরিধি, এর বাইরে যেতে পারবো না। আচ্ছা, তো রবীন্দ্রসঙ্গীত আমি করতাম, যে বললাম যে আমাদের শিক্ষক ছিলেন মনিরুজ্জামান সাহেব, তা উনি বললেন যে হ্যাঁ তুমি রবীন্দ্রসঙ্গীত করো, নজরুল তুমি হবে না, তুমি ওটা পারবে না এখন, যদিও তখন আমি নজরুল সঙ্গীত গাই। হ্যাঁ, তো রবীন্দ্রসঙ্গীত গাই, এবং রবীন্দ্রসঙ্গীত গাওয়ার লাইভ, তো তখন লাইভ, এবং আমি একটা আর্ন করা আর্টিস্ট, মিউজিশিয়ান তো ছিলেন, সিনিয়র রঘুনাথ দাস, ইয়াসিন খান সাহেব, এরা সব বড় বড় মিউজিশিয়ান ছিলেন। ওরা থেকে ও তুই গান গাইবি নাকি, হ্যাঁ চল দেখি চল। এবং ওই যে তখন অডিশন টডিশন কোনো ব্যাপার নেই, পরীক্ষা টরীক্ষার ব্যাপার নেই, স্টুডেন্টস ফোরাম ওই অ্যাডভান্টেজটা ছিল যে একটা ছেলে গান কোনো রকমে গাইবে। কিন্তু গান গাওয়ার পর দেখলাম যে বেতার অফিসে তখন কিন্তু অডিশন ব্যাপারটা খুবই স্ট্রিক্ট ছিল, ভেরি স্ট্রিক্ট, অডিশন ছাড়া কেউ এনলিস্টেড হতে পারবে না, গান গাইতে পারবে। ওখানে আমার গাওয়াটা লাইভ প্রোগ্রাম হলো, তো এত ভালো হলো যে শহরে আমাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেল, যে রে সারোয়ারের ভাই একটা খুব ভালো গান গেয়েছে। তারপরে হলো কি, তখন লেখাপড়ায় আমি ব্যস্ত হয়ে পড়েছি, তখন বেতার থেকে এটা এলো যে তুমি একটা অ্যাপ্লিকেশন করো, তোমাকে অডিশন দিতে হবে। হ্যাঁ, তারপরে একটা অ্যাপ্লিকেশন করলাম, অডিশন, একটা নামমাত্র একটা অডিশন নিল, ওস্তাদ ইয়াসিন খাঁ, জব্বার সাহেব, রঘুদা, শিবুদা, তারপরে বড় বড় মিউজিশিয়ান, মোজামেল সাহেব, এরা সব অডিশন বোর্ডে গান গায়ে আমাকে তালিকাভুক্ত করে নিল, এবং আমি এক নাগাড়ে প্রায় 3 বছর শুধু রবীন্দ্রসঙ্গীতই করেছি, কারণ তখন একটা নিয়ম ছিল। এবং আমি শুনেছি যে আপনি আপনার রবীন্দ্রসঙ্গীত শুনে তৎকালীন রাজশাহীর বেতারে যে ডিজি, তিনি আসলে বিনা অডিশন আপনাকে বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে বললো যে না, একে তো অডিশন নিলে তো দেরি হয়ে যাবে, এই ছেলেটা আমাদের নতুন শিল্পীরও দরকার, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী কম, আর ওর গলা তো আধুনিকও ভালো, ওকে এনলিস্ট করে নাও। তারপর একটা ফর্মাল অডিশন নিয়ে, অন্য কোনো শিল্পীরা ছিল না, আমাকে নিয়ে ওই যাদের নাম করলাম, একটা নমিনাল অডিশন নিয়ে আমাকে তালিকাভুক্ত করে। তখন ভদ্রলোকের নামও মনে আছে, কাহার সাহেব, আব্দুল কাহার, সিলেটের মানুষ ছিলেন, খুব স্ট্রিক্ট মানুষ ছিলেন, খুব স্মার্ট লোক ছিলেন, খুব স্বল্পভাষী লোক ছিলেন, ওই জন্য অডিশন নিয়ে নাও। তারপরে এইভাবে হলো, একটা না 3 বছর শুধু রবীন্দ্রসঙ্গীত করতাম। তারপর তো আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল, স্বাধীনতা যুদ্ধ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে একটা বিরাট পরিবর্তন, রবীন্দ্রসঙ্গীতের নামগন্ধ নেই, অন্যরকম স্টাইলের গান গাইতে হচ্ছে। লাকি এখন তখন পেলাম ওকে, তখন লাকি এখন সম্পর্কে জানি না, সবে বলে খুব ভালো শিল্পী, দেখলাম সত্যি, এবং ওখানেই বন্ধুত্ব হয়ে গেল, এবং ওখানে বিভিন্ন ধরনের গান গাইতে হলো, বিভিন্ন ধরনের গান গাইতে হলো। তাতে হলো কি, একটা লোভ এলো যে না, রবীন্দ্রসঙ্গীতের বাঁধা ধরা সুরের মধ্যে না থেকে আধুনিক গান গাইলে তো আমি নিজস্বের একটা স্বাধীনতা আছে, একটা ইম্প্রোভাইজ করা যায়, সুরকে নিয়ে খেলানো যায়। এই তারপরে স্বাধীনতার পর
এলাম। তারপরে মাস্টার্স ডিগ্রি শেষ করার সঙ্গে সঙ্গে আমার শিক্ষক আমাদের কুলগুরু ছিলেন ডক্টর মাজহারুল ইসলাম, বাংলা একাডেমির ডিজি, বলে যে কোনো চিন্তা করো না, তোমার রাজশাহীতে থাকার কোনো দরকার নেই, সার্ভার থেকে গেছে, থাক, তুমি চলে আসো, চাকরি রেডি, আমার কোনো অ্যাপ্লাই করতে হয়নি। আমার এখানে একটা প্রশ্ন আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করলেন, হ্যাঁ। অন্য জীবনও তো বেছে নিতে পারতেন, মানে গানেই আপনাকে শেষ পর্যন্ত যেতে হলো এবং চাকরি করলেন বাংলা একাডেমিতে। হ্যাঁ, ঘটনাটা বলি, আমি যখন চলে এলাম ঢাকাতে, তখন বাড়ির কেউ জানে না, এমনকি আমার মাকেও বলিনি যে আমি ঢাকা চলে যাচ্ছি, কারণ আমি জানতাম যে আমাকে ছাড়বে না ওরা। এবং সেখানে আমার রেজাল্ট ভালো হওয়াতে আমার শিক্ষাগুরু ডক্টর মনিরুজ্জামান সাহেব, উনি বললেন যে বহুত হয়েছে, অনেক হয়েছে, গান বাজনা অনেক করেছো, এবার তোমার রেজাল্ট ভালো হয়েছে, একটা আমি সিনপসিস দিয়ে দিচ্ছি, 20 পাতার একটা ডিসার্টেশন করো, পিএইচডি একটা করো, ও তারপরে ওটা একটা আমি ছাপিয়ে দেবো, তারপরে তোমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়ে নেব। এদিকে আমার তো প্রাণ পড়ে আছে ঢাকায়, কেন সবাই বলছে তোমাকে ঢাকায় না গেলে হবে না, তোমার উচিত হবে না, তোমার ঢাকা না এলে খুব ক্ষতি করবা তোমার। তারপরে একদিন চলে এলাম সকালবেলায়, একদম ভার্চুয়ালি কাউকে না বলে, শুধু আমার ছোটো ভাইকে বললাম যে আমি ঢাকা চলে গেলাম, মাকে বলিস আমি কথা বলবো। মা তো ভীষণ রাগ। তারপর তখন তো তার টেলিফোনে অত কথা বলা যায় না, চিঠি লিখে পাঠালাম যে আমি এরকম, আমার একটা অফার এসছে, আমি এখানে কাজ করব। এই তো বাংলা একাডেমিতে যোগ দিলাম, চাকরি অ্যাপ্লাইও করতে হলো না। খুবই চমৎকার একটা রিসার্চ ডিভিশনে আমাকে নিলেন ডক্টর মাজহারুল ইসলাম। তারপরে আমি চিঠিতে যোগাযোগ করলাম মাকে। অনেক ইতিহাস, এটা আমার মনে হয় এত বেশি কথা বলে মানুষ শুনতে চাইবে না। না, একদমই না, আমরা গল্প শুনছিলাম এবং ভালোই লাগছিল যে মা খুব অভিমান করলো। হ্যাঁ, মা বললো তুই কত টাকা বেতন পাস? বললাম তো আমার মা জোরদার পরিবারের মেয়ে, জমি জমা তাদেরও আমাদেরও জমি জমা, বলছে ওই টাকা আমি তোকে দেবো, তুই রাজশাহীতে ফিরে আয়। তা বলছি না মা, এটা তো সম্ভব না। তো শেষ পর্যন্ত খুব রাগ করেছিলেন। পরে আবার সবাইকে বলেছি, দেখ ও একটা তোদের সবাই তোরা রাজশাহীতে থেকে গেলি, ও একাই চলে গেল। এমনকি আমি এখানে দেখো পরিবারের প্রভাবটা কি, আমি স্বাধীনতার আগেই এখানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে ঢাকা ইউনিভার্সিটিতে আমার ভর্তি হয়ে গিয়েছিল। আচ্ছা। হ্যাঁ, আমার যেহেতু এবং আমাকে পরীক্ষা না দিয়েই ভর্তি হতে হয়েছে, আমার যে রেজাল্ট ভালো ছিল, এখানে ভর্তি হয়ে গেলাম অনার্স পাস করার পর। এবং এসে এখানে তারপরে আমার মা বলে যে না, কোথায় যাবি, এখানে রাজশাহী ইউনিভার্সিটি আছে, একই তো। হ্যাঁ, আচ্ছা, মা তখনকার দিনে মায়েরা ছেলে পেলেদেরকে ছাড়তে চাইতো না, খুব সঙ্গত কারণে। তখন আপনি রাজশাহীতে গিয়ে আবার রাষ্ট্রবিজ্ঞান আবার চলে গেলাম রাজশাহীতে। এখানে আমি এলাম, এখানে তৎকালীন জিন্না হল বলে ছিল একটা, সেখানে আমার রুমও অ্যালটমেন্ট হয়ে গেল। হ্যাঁ, সাময়িকভাবে থাকলাম, ওই যে ওদের জিমনাজিয়াম ওখানে থাকলাম, আমার রুমও পেয়ে গেলাম। তারপর চলে গেলাম এখান থেকে আবার ওখানে পলিটিক্যাল সায়েন্স। ভাগ্যে এটা ছিল। এবার আমরা একটু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গল্প শুনব। সেখানে যোগ দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ কি ছিল? সেখানে হলো কি, আমার তারিখটাও মনে আছে, 3 এপ্রিল। আচ্ছা। 2 এপ্রিল রাজশাহীর বিভিন্ন জায়গায় পাকিস্তানি আর্মিরা এয়ার রেড করলো, বোম ফেললো, এয়ার স্ট্র্যাপ করে প্রচুর লোক মেরে ফেললো শহরতলি এবং শহরের রাজশাহী ইউনিভার্সিটির একটা কর্নারে তারা বোমবার্ডমেন্ট করলো। আর এয়ার স্ট্র্যাপিং করে আমারই একজন ছেলেটার নাম ভুলে যাচ্ছি, সেও গান গাইতো, নজরুল, সে মারা গেল এয়ার রেডি। তারপর তখন ভাবলাম, যখন এখন তো আর দেশে থাকা সম্ভব নয়, মূলত বাঁচার তাগিদেই কিন্তু আমরা সবাই ভারতের সীমান্ত পার হয়ে চলে গেলাম, কারণ ওখানে ভারতে যাওয়া খুবই সহজ, নদীটা পার হলেই মুর্শিদাবাদ। আমরা গেলাম যে প্রথমত বাঁচার জন্য, তারপর বললাম যে এখন তো আমাদের যুদ্ধ করা ছাড়া করার কোনো উপায় নেই, আমরা যুদ্ধের জন্য গেলাম। কিন্তু যুদ্ধের জন্য যারা রিক্রুটমেন্ট করছিলেন সিনিয়র নেতারা, ওরা বলে যে দেখো তোমাদের অনেক কাজ আছে, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হয়েছে, ওখানে তোমাদের প্রয়োজন, তোমরা চলে যাও। এই দনমন করতে করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চলে গেলাম।
সেখানে তখন কাজ শুরু হয়েছে। বিস্তারিত বলতে গেলে অনেকক্ষণ বলতে হবে তো। একদম, ঠিক আর একটা কথা শুধু বলে রাখি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গানের বিষয়টা খুব উল্লেখযোগ্য ছিল, যদিও অন্যান্য। আপনি কিন্তু 6টি গান প্রযোজনা করেছেন। হ্যাঁ, আমার প্রযোজনা ছিল। হ্যাঁ, যখন বিজয় নিশান উঠছে গানটি গেয়েছিলেন, তখন আপনার চোখের সামনে কোন ছবিটি ভেসে উঠেছিল? এটা তো ধরো এই এই বিষয়টা না আমি ভালো করে বর্ণনা দিতে পারি না, খুব স্বাভাবিক। কারণ ওই সময়টা হয় কি, তখন মনের ভেতর দুটো প্রতিক্রিয়া কাজ করতো, যে যাব, দেশ স্বাধীন হয়ে একটা নতুন দেশের নাগরিক আমরা, সম্পূর্ণভাবে আন্তর্জাতিকভাবে যুক্ত হয়ে যাব, এটুকু জ্ঞান হয়েছে তখন। হ্যাঁ, কিন্তু যেতে আমার ওখান থেকে আসতে আমার একটু দেরি হলো। কিভাবে যাব, পদ্মা পার হব কিভাবে, এক। তারপরে মনে হলো অনেক খবর আসতে লাগলো যে আত্মীয় স্বজন মারা গেছে, বন্ধু বান্ধব মারা গেছে, আমার প্রতিবেশীর প্রচুর লোক মারা গেছে, আমার আপন মামাতো ভাই মারা গেছে। হ্যাঁ, তাহলে কত লোককে দেখতে পাবো না। এবং তাই একদম বিভৎস দৃশ্য, রাজশাহী কলেজের বড় বড়, সাহেব বাজারের বড় বড় ভবনগুলো এক ধূলিসাৎ হওয়া, পুড়ে যাওয়া, এই দৃশ্য মানসিকভাবে তৈরি ছিলাম। ফলে দুটো প্রতিক্রিয়া হলো, একটা আনন্দের, একটা বিশাল দুঃখ, কত মানুষকে হারাবো। তাই হলো। বাড়িতে যখন ঢুকলাম, এসে দেখি মা আছে, আমার ছোট বোন আছে, বড় ভাই। মা ওপারে যেতে পারেনি। হ্যাঁ, একদম কিচ্ছু নেই, দরজা জানালা পোড়া। একটা অংশ, আমাদের বাড়ির দুটো অংশ, উঠানের এই পাশে একটা অংশ, ও পাশে একটা অংশ, একটা অংশ সম্পূর্ণভাবে পোড়া, পুড়ে দেওয়া, আর একটা পাশে কিছু নেই, চৌকিও নেই, মানে খাট পালঙ্ক নেই, নিয়ে গেছে চুরি করে। এই ফলে যা দৃশ্য কল্পনা করেছিলাম সেটাই স্বাধীনতার পর দেখতে হলো। বাহ। এই ছিল প্রতিক্রিয়া। এবার আপনার জন্য আরো একটি সারপ্রাইজ রয়েছে। হ্যাঁ। নাচের জগতের একজন কিংবদন্তি, তিনি আপনার সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন। তাই বুঝতে পারছেন তিনি কে? আমাদের নিপা না তো, নিপা? চলুন দেখে নিই। আসলে শিল্পী অনেক হয়, কিন্তু শিল্পীদের প্রিয় শিল্পী অর্থাৎ তারকাদের তারকা, সেটা হওয়া কিন্তু খুব কঠিন। কারণ শিল্পী হওয়ার পরে আরও অনেকগুলো গুণ দরকার। তার সারল্য, মানবিকতা, নির্লোভ, আত্ম অহংকার, বাহ। আত্মমর্যাদা বোধ, সব কিছু মিলিয়ে যখন একটি শিল্পী পরিপূর্ণ শিল্পী হয়, তখন সে হয়ে ওঠে শিল্পীদের প্রিয় শিল্পী। আমি মনে করি রফিকুল আলম অর্থাৎ রফিক ভাই আমাদের তেমনি একজন শিল্পী। তিনি তারকাদেরও পছন্দের তারকা, কারণ আমরা অনেক কাছে থেকে ওনাকে পেয়েছি, অনেক দিন থেকে চিনি। রফিক ভাই সব সচরাচর শিল্পীর মতো না, তার মধ্যে একটি অসম্ভব সারল্য আছে। তার কণ্ঠের মধ্যে যেমন মাধুর্য, তার ব্যবহারের মধ্যে তেমনি একটি সহজ সরল ব্যাপার আছে, যেটি সবাইকে মুগ্ধ করে। আমরা ভীষণভাবে মুগ্ধ দীর্ঘদিন থেকে। এই শুধু রফিক ভাই না, তার ঘরে আরেকজন অসম্ভব গুণী শিল্পী আছে, আবিদা আপা। উনিও আমাদের ভীষণ কাছের একজন মানুষ, অসাধারণ একজন শিল্পী। এই পরিবারটাকে আমরা ভীষণভাবে ভালোবাসি, দীর্ঘদিন থেকে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক। বাহ। এবং সম্পর্কটা এরকমই, মনে হয় অনেকদিন না দেখা হলেও খুব কাছেই আছে, সবসময় একটি স্নেহের হাত আমাদের মাথার উপর থাকে। আমি অসম্ভব ভালোবাসি এই পরিবারটাকে। রফিক ভাই আমার খুব কাছের একজন মানুষ, প্রিয় একজন মানুষ। আজকে আমাদের একটা অবস্থান হয়েছে, সেই জন্যই শুধু সম্পর্ক না, আমি যখন একেবারেই ছোট ছিলাম, কেউ আমাকে চিনত না, তখন থেকে উনি আমাদেরকে মাথায় হাত রেখেছেন, স্নেহ করেছেন এবং এই পর্যায়ে আসতে নানাভাবে সাহায্য করেছেন। আমি অনেক কৃতজ্ঞ এই পরিবারের কাছে এবং আমি ভালোবাসি। আমরা চাই এই পরিবারের দুজন শিল্পী যেভাবে সমৃদ্ধ করেছে আমাদের সঙ্গীত অঙ্গনকে, আরও দীর্ঘদিন বেঁচে থাকুক, সুস্থভাবে বেঁচে থাকুক, আমাদের অঙ্গনকে আরও আলোকিত করুক। রফিক ভাই, তোমার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, শুধু সঙ্গীত দিয়ে শিক্ষা দেওয়া না, একজন মানুষ হিসাবে তুমি অসম্ভব সরল, মানবিক, একজন পরোপকারী এবং সবশেষে নির্লোভ। তোমার আত্ম অহংকার, আত্মমর্যাদা বোধ আমাদের শিখিয়েছে কিভাবে আগামীতে চলতে হয়। কারণ আমরা যদি আমাদের উপরে যারা আছে তাদের কাছে এই শিক্ষাগুলো না পেতাম, তাহলে কিছু কিছু জিনিস নিজের মধ্যে আরোপ করতে আমরা পারতাম না। বাহ। তোমাদের দেখে শিখেছি, তুমি একজন শিক্ষক হিসাবে আমাদের সামনে আছো, আরও দীর্ঘদিন ভালো করে গান করো, তোমার কণ্ঠের জাদুতে আমাদের বিমোহিত করে রাখো, মুগ্ধ করো, সেটাই চাই।
কেমন লাগলো? হ্যাঁ, নিপা এ তো আমাদের পরিবারের মানুষ, একেবারে পরিবারের মানুষ। এবং ও যে বললো যে যখন আমাকে কেউ চেনে না, তাই একবার আমরা ফেরদৌসী আপার নেতৃত্বে আমরা থাইল্যান্ডে গেলাম। এবং সে খুব একা ছিল, সে বলেছিল আমাদের এই ইন্টারভিউতে এসে। তো তখন বেশ বড় গ্রুপ আমরা আছে, আবিদাও আছে, তখন আমাদের বিয়ে হয়েছে কেবল। তখন পাতাইয়া অত বড় শহর ছিল না, ছোট শহরে। তো দেখছি ও মেয়েটা একা একা ঘুরে বেড়াচ্ছে। তা আমি তখন, এই তুমি একা একা? ওই না, আমি ঘুরছি, তো আমাদের সঙ্গে আসো। এইভাবে ওকে নিয়ে গেলাম। তারপরে স্কুটিতে, ওই যে সি স্কুটার আছে না, সেই সি স্কুটার আমি চালালাম, আমার পেছনে বসলো আবিদা, তারপরে বসলো ও। তারপরে খুব একটা স্পিড দিতে গিয়ে ঘুরতে গিয়ে দুজনে পড়ে গেল, দুজনে দুদিকে পড়ে গেল। সেই থেকে ও আমাদের খুবই ঘনিষ্ঠ, খুবই ঘনিষ্ঠ, আমার খুব বড় শুভাকাঙ্ক্ষী এবং খুব ভালো একজন শিল্পী। বাহ, খুবই দারুণ ব্যাপার, মানে এই সম্পর্কগুলো খুব অন্যরকম। হ্যাঁ, এইটা আমাদের পরবর্তী জেনারেশন যারা এসেছে তাদের বিরুদ্ধে আমি দুর্নাম করি না, কিন্তু অনেকেই দুর্নাম করে। আমাদের দেশে কিন্তু এই জিনিসটা আছে, বিশেষ করে আমার গানের ক্ষেত্রে আমি দেখেছি খারাপ সম্পর্ক শিল্পীদের মধ্যে খুব কম। না, আমি পাইনি, সত্যি সত্যি আমি পাইনি যে মুখে দেখে দুর্নাম করছে, হয় বাড়া কী এমন গান গায়, কে, আমি এটা কিন্তু পাইনি। এবং আমাদের পরবর্তী জেনারেশন ছেলে মেয়েদের সঙ্গে আমার যোগাযোগ আছে, ওদের মধ্যেও কিন্তু ওইরকম খুব একটা আমি রেশারেশি, ঈর্ষা এরকম খুব একটা দেখি না। একেবারেই তাই। আমরা আরো অনেক গল্প করবো আজকে, বাট এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। তার আগে আপনি কি খেতে চান, চা নাকি কফি? আমি একটু চা খাই। একটু চা, হালকা লিকার? হালকা লিকার, Without sugar? চিনি কম হলেও হবে। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন মেরিল সিরাম সোপবার নিবেদিত স্টার নাইট। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। গরম গরম রং চা। চমৎকার চমৎকার চা। হ্যাঁ, খেয়ে বলতে হবে কেমন হলো। হ্যাঁ, এবং গত মাসে আমি একটা রেকর্ডিং করেছি, একটা গান। গানটা গানটা এরকম: সকাল সন্ধ্যা চায়ের চুমুকি, বাহ। তুমি আজ পাশে নেই। একদম নতুন গান, এই মাসখানেক হলো। ভদ্রলোক আনোয়ার ফারুক বিদেশে থাকেন, ওনার লেখা এবং সুর, একটা ছেলের, সম্রাট। গানটা রেকর্ডিং করেছি, চায়েতে মনে পড়ে গেল গানটা। অবশ্যই আরো অনেক গল্প হবে, একটু দর্শককে ওয়েলকাম করে আসছি। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল সিরাম সোপবার নিবেদিত স্টার নাইটের। সঙ্গে আছি মৌ, আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত ভালোবাসার কণ্ঠ সৈনিক এবং কণ্ঠরত্ন শ্রদ্ধেয় রফিকুল আলম। আপনি আমাদের রত্ন। 1974 সালে উপমহাদেশের বেশ কজন সঙ্গীত রত্নের পাশে বসে গান করেছিলেন ঐতিহাসিক এক সঙ্গীত আসরে। ওরে বাপরে, এটা ঠিক। গান শেষ হবার পর তাদের কাছ থেকে কোনো মন্তব্য বা প্রশংসা শুনেছিলেন কি? হ্যাঁ, ওটা 74 সনে স্টেডিয়ামে মিউজিক কলেজের উদ্যোগে একটা মিউজিক কনফারেন্স হয়েছিল। সেই মিউজিক কনফারেন্সে ভারত থেকে লোক এসেছিলেন, অনেক বড় বড় শিল্পী, ফহিমউদ্দিন খাঁ ডাগর সাহেব, তারপরে মানবেন্দ্র মুখোপাধ্যায়, এই অনেক বড় বড় শিল্পী এসেছিলেন। এবং বাংলাদেশ থেকে গিয়েছিলেন আমাদের নবী ভাই, মাহমুদুর নবী ভাই, আর খন্দকার ফারুক ভাই। আর আমাকে তখন বলল যে এরকম নতুন শিল্পী হিসাবে তোমাকে গাইতে হবে। তখন আমার নামধাপ হয়েছে, কে বলে তোমাকে যেন ভুলে না যায়, গানটা জনপ্রিয়তা পেয়েছে, তো গাইতে হবে। আমার তো প্রচণ্ড ভয় যে স্টেডিয়ামে এত ভরা, স্টেডিয়ামের মানুষের মধ্যে গান গাইবে করে, কেউ চেনে না আমাকে। এবং তারপরে হলো যে নিজের গানই গাইতে হবে। হ্যাঁ, তো খুব নির্ভয়ে গিয়ে গেয়ে দিলাম। আর তার পাশেই দেখি উইংসে বসে আছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়। তো এরা আছেন, বসে আছেন ভারতের শিল্পী। আমরা এই তিনজন বসে আছি। আমাকে গান, নবী ভাই গান গাইলেন, খন্দকার ফারুক ভাই গান গাইলেন, তারপর আমাকে ঘোষণা করলো যে এরকম নতুন শিল্পী। তো তেমন কোনো প্রতিক্রিয়া নেই দর্শকদের মধ্যে, আমাকে কেউ চেনেই না।
তারপর আমি একটা গান ধরে ফেললাম সাহস করে, যন্ত্রশিল্পীরা সাহস দিল, ধরে ফেললাম একটা নতুন একটা গান, একেবারে নতুন, হ্যাঁ, এইচ মোহাম্মদ রফিকের সুর, রেজওয়ানুল হকের লেখা। হ্যাঁ, গানটা একটু রাগ প্রধান টাইপের আর কি, কিন্তু আধুনিকের ছাপ আছে। আমি একটু গাইছি, তাহলে তোমরা বুঝতে পারবা যে ভরা স্টেডিয়ামে এই গান গাওয়া সুইসাইডাল। ওরে বাবা। সজনী গো নিশি পোহালো তবু না এলে, মালা গাঁথা মোর মিছে হলো, নিশি পোহালো। হ্যাঁ, মালা গাঁথার তখনকার দিনের একটু পুরনো স্টাইলের গীতি কবিতা, কিন্তু সুরটা রাগের প্রধান গান, কিন্তু অদ্ভুতভাবে দর্শক সাংঘাতিকভাবে নিল। খন্দকার ফারুক ভাই আগে খুব চটুল গান টান গেয়ে গেছেন, তারপর আমাকে গাইতে বলেছে, কিন্তু গান সাংঘাতিকভাবে ইন্সপায়ার করলো এবং মানুষজন বললো আর একটা গান শুনবো। তখন ইশারা করলো এরা যে আর একটা গান, তাও না মানসিক প্রস্তুতি নেই। তারপর একটা গান কি যেন গিয়েছিলাম, ওইটা আর মনে নেই। হ্যাঁ, তারপরে ওই তখন পাশ থেকে মানবন্ধন মুখোপাধ্যায় বললো, আচ্ছা তোমার গান ভালো হয়েছে। ওরা তো খুব দাম্ভিক লোক ছিল, হ্যাঁ খুব ভালো ভালো, কি করো লেখাপড়া করো? আমি না, আমি তো লেখাপড়া শেষ করেছি, এইটুকু মনে আছে। কত মজার মজার স্মৃতি এবং অনেক চমৎকার সব গল্প। হ্যাঁ, হ্যাঁ, সাংঘাতিক। ওটা আমার ওটা সত্যিকার অর্থে ঢাকার এত বড় জনসমুদ্রে গান গাওয়াটাই প্রথম অভিজ্ঞতা, এবং সম্ভবত ওটাতে আমার একটা অধিষ্ঠান হয়ে গেল যে না, ছেলেটা ভালো গায়। আপনি কিন্তু পরবর্তীতে আবার উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য দেশের বাইরে পড়তে গিয়েছিলেন। হ্যাঁ, ওটা একটা স্কলারশিপ ছিল, গভর্নমেন্ট স্কলারশিপ, একটা পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ পিএইচডি, 1 বছরের কোর্স করতে হলো। নেদারল্যান্ডের খুব বিখ্যাত একটা ইউনিভার্সিটি আছে, হল্যান্ডের ডেল্ফট ইউনিভার্সিটি, ডেল্ফট। তো সেটা টেকনিক্যাল ইউনিভার্সিটি, ওখানে আমাকে করতে হলো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট ডেভেলপমেন্ট সাইকেল বলে একটা কোর্স, খুবই মডার্ন কোর্স, মডার্ন, খুবই আপডেটেড। ওটা তো আমাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হলো, এবং ওখানে আমার রেজাল্ট ভালো হলো, ওখানে আমি ডিস্টিংশন পেলাম। ওখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ড বলা হয় না, ডিস্টিংশন বলা হয়। তারপরে এলাম, তারপর তখন আমি বাংলা একাডেমি থেকে আবার ক্ষুদ্র কুটির শিল্প সংস্থায় চলে গেলাম চাকরি করতে। চাকরির সুবাদে? হ্যাঁ, চাকরির সূত্রে। ওই সময় চাকরি ছাড়া আমাদের পক্ষে একটু অসুবিধাই ছিল, শুধু পেশাগত কারণেও নয়, পেশাগত কারণ নয়, শিক্ষা দীক্ষা পেয়েছি, এডুকেশন রিলেটেড চাকরি আমার ভালোই লাগে। এবং চাকরিতে একটা সুবিধা হয় কোথায়, যে তুমি যখনই কোনো একটা সরকারি সংস্থায় চাকরি নেবে, তখন তোমার দেশ কত বড় কিংবা কত ছোট, কোথায় তোমার দেশ ভালো, কোন জায়গাটায় দুর্বল, এটা জানতে পারা যায়। এটা কিন্তু ঠিক। বাংলা একাডেমিতে থাকতেও আমার ধারণা এলো, আরে এটা বিশাল একটা এরিয়া, বিশাল সাহিত্যের বিশাল ভাণ্ডার, এটা সম্পর্কে একটা আইডিয়া হলো। হ্যাঁ, তারপরে তো এলাম ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বেসিকে। আপনি 1973 সালে প্রথম প্লেব্যাক করেন, হ্যাঁ। প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং সত্য সাহার সুরসঙ্গীত। হ্যাঁ। দুজনেই দুর্দান্ত, অত্যন্ত গুণী মানুষ। এটা হলো কি, তখন তো ছায়াছবিতে গান গাওয়া অত সহজ কথা না। 10-15 বছর গায়ে গেয়ে প্রতিষ্ঠা লাভ করার পর ছায়াছবিতে ডাক পড়তো, কিন্তু এত তাড়াতাড়ি আমাকে ডাক পড়লো কেন, সেটাই বলছিলাম। আমার তখন একটা গান বেশ জনপ্রিয় হয়ে গেল, রেডিওর গান, ওই যে এটা সবাই যেটা বললো, তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে, দূর থেকে যেন রোগো মরমে তোমায় খুঁজে পাই, তোমাকে যেন ভুলে না যাই। সুর করলো আমার বন্ধু লাকি। এখন তোকে একটা আধুনিক গান গাইতে হবে, ছাড় রবীন্দ্রসঙ্গীত, হবে। হ্যাঁ, কল। আর এস.এম. হেদায়েত ছিল আমার আর এক বন্ধু, ওর লেখা। এই গানটা জনপ্রিয়তা পায়। এই জনপ্রিয়তার সূত্রেই সত্যদার সঙ্গে তখন আমার পরিচয় হয়নি, কিন্তু সত্যদার অ্যাসিস্ট্যান্ট ছিলেন স্বপনবাবু। ওকে যে খবর পাঠালো যে ও বাংলা একাডেমিতে চাকরি করে, ওকে তখন তো টেলিফোন নেই। হ্যাঁ, তো স্বপনদা এসে আমাকে বলে যে এরকম সত্যদা দেখা করতে বলেছে তোমাকে, বোধহয় তোমাকে দিয়ে একটা গান গাবে ছায়াছবি। বলেন কি ছায়াছবিতে? দাদা আমি পারবো না, এই কাজটা ঠিক হবে না, আমি বোধহয় পারবো না। তো বলছে যে না এটা করো না, দেখা করো। দেখা করতে গেলাম, দেখা করে বলে হ্যাঁ তোমার গান তো শুনেছি, ভালো
খুব ভালো, খুব ভালো। তো তোমাকে তো একটা গান গাওয়াতে চায়, তো তোমার গলাটা তো একটু পাতলা, একটু ফিবল, তখন আমার গলাটা একটু হালকা ছিল। গান গাওয়ার সময় একটু ফুল থ্রোটে গান গাইবে, ছায়াছবির গান তো, একটু ফুল থ্রোটে গান গাইবে। উনি একটু দেখিয়েও দিলেন, ওই দিন আর রিহার্সাল করলেন, বলে কালকে এসো, গানটা তুলে দিলেন। তারপরে দেখছি একটা অগ্নি পরীক্ষা, কারণ গানটা এত কঠিন, গজলধর্মী একটা গান, কিন্তু রাজ্জাক ভাইয়ের লিপসিংয়ে, রাজ্জাক ভাই তখন সুপার হিরো এবং গজলের মতো কাজও আছে, আবার একটু অভিনয় আছে। আমি যে দাদা একটু পারবো না, ও যে পারবো, হবে, আমি করে নেবো, দেখো এই ভদ্রলোকের এই একটা গুণ ছিল, হবে, আমি করে নেব। গেলাম, একদিন রিহার্সাল হলো, তারপরে এফডিসিতে রেকর্ডিং করতে গেলাম, সে এক বিরাট অভিজ্ঞতা। ওইভাবে তো আমরা কখনো গান গাইনি, কোথায় ওইখানে সিঙ্গার বুথ, প্রায় হেঁটে 10 সেকেন্ড কি 15 সেকেন্ড লাগবে হেঁটে যেতে হবে, ওইখানে মিউজিশিয়ানরা বসে আছে, কানে হেডফোন, হ্যাঁ, বিশাল প্রজেকশন হল, তখন অনেক বড় হল ছিল এফডিসির। গান গাইলাম, গানটা একটু শোনাই তোমাকে, তাহলে বুঝতে পারবে যে কত কঠিন ছিল আমার জন্য। আমায় বন্ধু মাপ করে দাও, হয়ে গেছি আমি এলোমেলো, একটু যদি আজ নেশায় হলো, এই ধরনের গান। গানটা একদম গজলধর্মী গান, লেখা চমৎকার, লেখা গাজী ভাইয়ের লেখা, আর সত্যদার সুর। প্রমাদ হলো আরেক জায়গায়। আমি যখন রিহার্সাল করে যখন টেক দিতে যাব 3-4টা রিহার্সালের পর, তখন দেখি দল বল নিয়ে প্রজেকশন রুমে রাজ্জাক ভাই এসে হাজির। আরে বোঝো তখন সে তার সঙ্গে 10-12 জন লোক, কে গান গাইবে, কে হ্যাঁ কে নতুন, দেখে আমাকে দেখে আমি বললাম, হ্যাঁ আসসালামু আলাইকুম। বলছে হ্যাঁ হ্যাঁ তোমার তো নাম শুনেছি, সত্যদা বললো ভালো হবে হবে হবে। আমি বলছি হ্যাঁ তো হবে কিনা জানি না, আপনি থাকলে তো গান গাইতে পারবো না। বলছে না না হবে হবে হবে। সিকোয়েন্সটা বুঝিয়ে দিল যে এরকম এরকম, একটু আমি দুলে দুলে গাইবো তো, ওইভাবে একটু দেওয়ার চেষ্টা করবো। তারপরে সত্যদার আত্মীয় ছিলেন দিলীপ দা, উনি খুব তখন কমেডি করতেন, উনি প্যারোডি ট্যারোডি করতেন। বলছে কোনো চিন্তা করো না, আমি বুথে থাকবো, একটা জায়গায় এরকম এরকম আওয়াজ দিবা। আচ্ছা দাদা ওইটা আমি পারবো না, ওইটা পারবো না। বলছে আচ্ছা ঠিক আছে, ওটা দেওয়ার দরকার নেই, তুমি শুধু সুর থেকে একটু নেমে যাও, হলো এরকম করবো, তাহলেই হবে। এবং হলো এই সব, গানটা খুবই ভালো হলো, কারণ ওটা নতুন টাইপের গান। এবং এইটা নিয়ে আমরা অনেক জায়গায় আমি খুব গর্ব করে বলে থাকি, আমি, সুবীর নন্দী এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরী, এইগুলো গানের মধ্যে কিন্তু তৎকালীন গানের মধ্যে আমরা যে স্টাইলটা, একটা গায়কের আলাদা একটা স্টাইল কিন্তু আমরা আনতে পেরেছিলাম, আমরা 3 জন। এই কথা ঠিক, এটা বেশ গর্বের সঙ্গে আমরা বলি, এবং অনেকেই আমাদের যারা সঙ্গীতজ্ঞ তারা বলে যে গানের একটা ধারাটা চেঞ্জ হয়েছে তোমাদের হাত ধরে। এবং ওইটা যেমন মরমে তোমায় খুঁজে পাই, এই জিনিসগুলো ছায়াছবির গানে ছিল না, আমরা একটু অ্যাড করলাম, তাতে এবিসিতে খবর হয়ে গেলো যে নতুন টাইপের একটা সিঙ্গার এসছে। এবার আরো বেশ কিছু সারপ্রাইজ রয়েছে, বলেছেন গানের জগতের প্রবাদ প্রতিম পুরুষেরা। চলুন পর্দায় চোখ রাখি। রফিকুল আলমের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের, সেই 70-এর দশক থেকেই, এবং সেই পরিচয় ক্রমান্বয়ে আরও নৈকট্য লাভ করেছে এবং তা একসময় সখ্যতার পর্যায়ে পৌঁছেছে। যদিও বয়সের কিছুটা তারতম্য রয়েছে, তার কারণ তার শিক্ষা দীক্ষা, তার আচার ব্যবহার, নম্রতা, ভদ্রতা, বিনয় ইত্যাদি, যে সমস্ত গুণাবলী বলতে দ্বিধা নেই আমাদের শিল্পীদের মধ্যে খুব সুলভ নয়, অর্থাৎ খুব বেশি দেখা যায় না। এবং তার এই যে গুণাবলী যেগুলোর কথা বললাম, তার সমন্বয় ঘটেছে তার গায়কী গানের মধ্যেও এই গুণগুলোর সমন্বয় ঘটেছে। অর্থাৎ বাংলা আধুনিক গানে যে পরিশীলন, যে পরিচ্ছন্নতা, যে পরিমিতি বোধ প্রয়োজন, এটি তার মধ্যে রয়েছে। এবং তার
যে এই বাংলা গানের এই যে ধারাটি, পরিশীলিত ধারাটি, এই ধারাটির তার কণ্ঠে অব্যাহত থাকুক, এটাই তো কামনা করি। রফিক দীর্ঘজীবী হও, সুস্থ দেহে, এবং তোমার এই বাংলা গানের এই ধারাটিতে সজীব রাখো, এই কামনাই করছি। মোহাম্মদ রফিকুল আলম বাংলাদেশ বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রের একজন অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। ওনার দেশের বাড়ি রাজশাহী থেকে উনি পড়ালেখা করেছেন এবং ওখানে মাস্টার্স করে এইখানে বাংলা একাডেমিতে চাকরি করেন প্রথম। তারপরে বেতার, টেলিভিশনে সঙ্গীত পরিবেশন করেন। মানুষ হিসেবে অত্যন্ত সহজ সরল প্রকৃতির একজন মানুষ। আর গানের ব্যাপারে আমি বলবো যে রফিকুল আলমের ম্যাক্সিমাম গান সুপার হিট হয়েছে বেতার থেকে, এবং টেলিভিশনে কিছু গান তার আছে যেগুলি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। এবং সত্যি কথা বলতে কি যে রফিকুল আলম একজন, আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, তার একটা আলাদা স্টাইল আছে গাওয়ার, এবং অত্যন্ত মুডি শিল্পী। মুড ভালো থাকলে খুবই ভালো গায়, মুড যদি খারাপ হয় তাহলে অসুবিধা। মানুষ হিসেবে অত্যন্ত খোলা মনের মানুষ, হাসি খুশি সবার সঙ্গে মেলামেশা করতে পছন্দ করেন। আর ওনার সবচেয়ে একটা, এটা অনেকে জানেন কিনা জানেন না, ওনার সাংঘাতিক একটা শখ আছে মাছ শেখা, মাছ ধরা। মানে আমাদের বাংলাদেশে আরেকজন শিল্পী আছেন সৈয়দ আব্দুল হাদী সাহেব, ওনারই শিষ্য আর কি, মাছের ধরার ব্যাপারে। আর রফিকুল আলম সম্পর্কে বলি যে আমার কাছে তার অনেক গানে উনি গেছেন, কিন্তু আমার একটা গান আছে ওনার খুব ভালো লাগে, বৈশাখী মেঘের কাছে। এটা অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী। আর ঢাকায় আসার পরে আমাদেরই একজন এই অঙ্গনের অত্যন্ত প্রতিযোজশা শিল্পী আবিদা সুলতানার সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এবং সাংসারিক জীবন খুবই সুখের। রফিকুল আলম এবং আবিদা সুলতানা অত্যন্ত একটা জনপ্রিয় জুটি আমাদের সঙ্গীত জগতে। তো রফিকুল আলমকে আমার অন্তঃস্থল থেকে জানা আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি তার দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ রফিকুল আলম। শ্রদ্ধেয় রফিকুল আলম ভাইয়ের সম্পর্কে কিছু বলতে যাওয়াটা আমার জন্য ধৃষ্টতা। এত আমাদের প্রিয় একজন মানুষ, এত শ্রদ্ধাভাজন মানুষ, এবং এত সুন্দর ওনার কণ্ঠ। আমি তো মুগ্ধ হয়ে শুনি ওনার গান। যখনই আমরা ছোটবেলায় ওনার গান শুনতাম রেডিওতে, তখন খুব ভালো লাগতো যে ওনার কণ্ঠটা এত সুন্দর। আমার খুব মনে পড়ে একটি গানের কথা, তোমাকে যেন ভুলে না যাই। এত সুন্দর, এত মিষ্টি একটি গান। ওনার গলায় যে মিষ্টতা আছে, আমার মনে হয় এটা ওনার গলার জন্য পারফেক্ট একটা গান ছিল। তারপরে এক হৃদয়হীনার কাছে, এই গানগুলো কিন্তু অসাধারণ গান। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রফিক ভাই অত্যন্ত সজ্জন একজন মানুষ এবং অত্যন্ত ভালো মানুষ। আমাদেরকে কি পরিমাণ যিনি স্নেহ করেন, কি পরিমাণ যে আদর করেন, এটা বলার ভাষা নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় দিক আমি বলবো, যে একজন মানুষ হিসাবে উনি অসাধারণ। আর সঙ্গীত শিল্পী যে কীরকম উনি, এটা আসলে বলে আমি বোঝাতে পারবো না। যে আমার খুবই প্রিয় একজন মানুষ, খুবই প্রিয় একজন সঙ্গীত শিল্পী, মিষ্টি একটা গলা, এবং ওনার গলার মধ্যে একটা কেমন যে একটা মাদকতা আছে, যেটা ওনার গান শুনলে মনে হয় এই গানটা বোধহয় ওনার গলার জন্য পারফেক্ট ম্যাচ। সো এরকম অনেক গান আছে, অনেক সময় আমাদের কেটেছে। এবং একটা ব্যাপার না বললেই নয়, রফিক ভাইয়ের সাথে আমাদের একেবারে পারিবারিকভাবে খুব আন্তরিকভাবে আমরা খুব ক্লোজ। আসলে আমি খুব রিসেন্ট একটি স্মৃতি কথা মনে করতে চাই, কারণ এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি বলে আমি মনে করি। কিছুদিন আগে আমার সুরকার হিসাবে আমার 50 বছর পূর্তি হয়েছে। তো একটা অনুষ্ঠান করেছিলাম, আমার সেই 50 বছর পূর্তি অনুষ্ঠানে উনি এসে আমাকে এত সুন্দরভাবে শুভেচ্ছা জানালেন, এত সুন্দর কথা বললেন, আমি আসলে মুগ্ধ হয়ে গেছি। কাজে এটা অনেক বড় প্রাপ্তি, কারণ ওনার মতো একজন মানুষ, ওনার মতো এত বড় মাপের শিল্পী হয়ে আমার মতো একটা ক্ষুদ্র মানুষের অনুষ্ঠানে আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, এটা অসাধারণ ব্যাপার। এই অনুভূতিগুলি আমার ভাষায় প্রকাশ করার মতো না। প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা অনেক বিদেশে গিয়েছি একসাথে শো করতে, এবং সেখানে অনেক ধরনের স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। তো সেই ধরনের একটা প্রোগ্রামের কথা আমার খুব মনে পড়ছে।
আমরা ইউএইতে একটা শো করতে গিয়েছিলাম, 7টা স্টেট আছে ইউএইতে, 7টা স্টেটে প্রায় 14টা শো ছিল 7 দিনের বা 10 দিনের মধ্যে। সো এটা মানে অমানবিক ব্যাপার ছিল, কারণ ডেইলি 2-3টে করে শো বিভিন্ন স্টেটে করা। এবং রফিক ভাই খুব মজা করে আমরা যখন ট্রাভেল করছি এক স্টেট থেকে আর স্টেটে, খুব মজা করে আমাদের বলতো, নকিব আর কয়টা হবে শো। তো এই জিনিসগুলো খুব মনে পড়ে এবং খুব এনজয় করেছি আমাদের ট্যুরগুলো। রফিক ভাই, আপনার জন্য আমাদের অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। ইনশাল্লাহ আপনি আরো অনেক অনেক বছর বেঁচে থাকুন, আমাদের সুন্দর সুন্দর গান শোনাবেন, এবং আমিও চেষ্টা করব আমি আপনার জন্য কিছু গান করতে, আমার জন্য দোয়া করবেন। শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী, শ্রদ্ধেয় খুরশিদ আলম এবং শ্রদ্ধেয় নকিব খান, কি বলবেন তাদেরকে নিয়ে? এরা সবাই বিশেষত হাদি ভাই, খুরশিদ আলম, যে এরা আমরা অ্যান্ড্রু কিশোর ছেলেটা অকালে মৃত্যুবরণ করলো, এরা আমাকে সত্যি সত্যি শুধু একজন বন্ধু হিসাবে না, আমাকে শিল্পী হিসাবে এরা প্রচণ্ড রিগার্ড করে, সাংঘাতিক। এই যে হাদি ভাই বিভিন্ন জায়গায় আমার নাম বলে যে আরে ওর গায়কী চমৎকার গায়িকা ওইটা এই। তারা খুরশিদ আলম তো আমার ভীষণ বন্ধু মানুষ এবং ওর পাগল মানুষ, ও আমার সম্পর্কে যে কত কি বলে। নকিবের আমি 2টো গান করেছি এর আগে, আরও হবে, ওর এটা পাঠিয়েছে 2টো গান করব। ওর গানটা একটা আলাদা বিষয় আছে। তা ও যেটা বললো, আমরা বিদেশে তো যাই, বিদেশে অনেক স্মৃতি থাকে। ওর সঙ্গে আমরা একবার মিডল ইস্টের কান্ট্রিগুলোতে প্রোগ্রাম করতে গেলাম। প্রোগ্রাম হচ্ছে মাত্র 11 দিনে আমরা 22টা শো করতে হয়েছিল। ভাবো, এমন একদিন গেছে যে এই আজমান থেকে চলে যাচ্ছি কোথায়, আবুধাবি থেকে আলাইন, 3টা শো, তারপরে একদিন দুটোর কমে কোনো দিন শো হয়। এরকম অভিজ্ঞতা ওর সঙ্গে। ও তখন আমাদের সঙ্গে কিবোর্ড, খুব হি ওয়াজ ভেরি গুড কিবোর্ডিস্ট দেন। তখন তো তারা ব্যান্ড করছেই, কিন্তু কিবোর্ড প্লেয়ার হিসেবে তো অসাধারণ প্লেয়ার, আমাদের সঙ্গে বাজিয়েছে, গানও গেয়েছে তখন নকিব। আরও দুজনের কথা এই মুহূর্তে স্মরণ করতে চাই যারা আমাদের মাঝে নেই, প্রয়াত সুবীর নন্দী এবং শ্রদ্ধেয় শাম্মী আক্তার। তাদেরকে কোন কোন মুহূর্তে মিস করেন? এই দুজনকে আমি সত্যি সত্যি এক বর্ণ মিথ্যা কথা বলছি না, এরা দুজন ছিল আমার অনেক বড় শত্রু, অনেক বড় শত্রু। এদের জন্য আমি খুব তটস্থ থাকতাম, শাম্মী আর সুবীর। যখনই কোনো লাইভ প্রোগ্রাম করতাম, করার পরই ফোন প্রশংসা না, দুজনই, এই শাম্মী এর সুবীর, রবি ভাই আহা কী করলেন ওই জায়গাটা এত চমৎকার জায়গাটা আপনি করলেন না কেন, ওই জায়গাটা একটু কিন্তু আপনি সাবধানে গান বেসরে হয়ে গেল। হ্যাঁ, আর বলিস না লাইভ, না লাইভ হলে আপনি এই ধরনের সমালোচনা। আর শাম্মীও তাই, শাম্মীও না ভাই, না আপনি এত ভালো গান করেন, আরও একটু সাবধানে গান গাবেন। অর্থাৎ এটা কিন্তু এক অর্থে প্রশংসা, কিন্তু ওটা কিন্তু প্রশংসা করার জন্য এরা বলছে যে আপনার কাছে কোনো গানের ডিফেক্ট হবে কেন। রবীন্দ্র বিশেষজ্ঞ ডক্টর সঞ্জিদা খাতুনের পরিচালনায় অতুল প্রসাদের মোদের গরম মোদের আশা, তোমাকে ধন্যবাদ, গিয়েছিলেন সেই সময় আপনি, যে আজও কিন্তু রেডিও বিবিসিতে বাজে। হ্যাঁ, বিবিসিতে ওটা বাজে 21শে ফেব্রুয়ারির সময়। সেই গানটি করার কোনো স্মৃতি কি মনে পড়ে? হ্যাঁ, স্বাধীনতার পরপরই একটা, তখন তো ক্যাসেট এবং সিডি তৈরি হয়নি, তখন ভিনাইল ডিস্ক 78 RPM এর রেকর্ড। তো তখন একটা উদ্যোগ নিলেও শ্রোতার আসর বলে একটা সংগঠন হয়েছিল। আচ্ছা, তারা করলো কি, বিভিন্ন ধরনের গান, 12টা গান রেকর্ডিং করে সিঙ্গাপুর থেকে কাট করে আনলো। সেখানে কি করে যেন আমাকে সিলেক্ট করা হলো, যে অতুল প্রসাদের মোদের গরম মোদের আশা, আর বিভিন্ন অনেক শিল্পী ছিলেন, সাবিনা ছিলেন, সঞ্জিদা আপা নিজেও বোধহয় গেয়েছিলেন, 12টা গান। তারপরে তো ওটা গানটা রেকর্ডিং হয়েছিল, ওটা আজাদ রহমান সাহেব ওটার মিউজিক করেছিলেন, মোদের গরম মোদের আশা, ওখানে রেকর্ডিং করেছিলাম এবং সেটা খুব প্রশংসিত হয়। আমি ভুলে গেছিলাম বিষয়টা, এবং ওটা আমার সাবজেক্ট নয়, কিন্তু গাওয়াটা আমার বেশ ভালো হয়েছিল। গানটা যেটা চাহিদা আছে, কারণ ওটা তো কোরাস গাওয়া হয়, আমি এককভাবে গিয়েছি,
তো এবং পরবর্তীকালে এটা নিয়ে অনেক সব জায়গায় বাজতো, ডয়েচে ভেল রেডিওতে, জার্মান রেডিওতে এই গানটা বাজতো। একটা সময় কিন্তু মাঝে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। না, ওটা প্রথম দিকে দিকে। ওটা প্রথমে করিনি। হ্যাঁ। করিনি, এমনি লিভ ভ্যাকেন্সিতে দু একটা আমি ক্লাস নিয়েছি। ওই যে আমার বললাম, আমাদের হেড অফ দি ডিপার্টমেন্ট মনিরুজ্জামান সাহেব, উনি বললেন যে তুমি এটা ডিসার্টেশন করো, তোমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়ে নেব। ওই অর্থে আমি 2-3টা ক্লাস লিভ ভ্যাকেন্সিতে করেছি। চাকরি পুরোটা হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক, কিন্তু বাংলা একাডেমিতে চাকরি করেছেন, বিসিকে চাকরি করেছেন। চাকরি জীবন আপনার শিল্প সত্তাকে বা শিল্পী সত্তাকে কতটা সমৃদ্ধ করেছে? অনেকখানি। আমি তো মনে করি যে একজন শিল্পীর সরকারি চাকরি করা উচিত, আমি মনে করি। ওই যে যেটা বললাম যে তোমার দেশ, বিশেষ করে বাংলা একাডেমিতে চাকরিটা যে আমাকে কত সহায়তা করেছে নিজেকে পরিমার্জিত করবার জন্য। থাকে না, নিজের চিন্তা ভাবনা, ভিশনকে পরিমার্জনা করবার জন্য বাংলা একাডেমির মতো একটা সংগঠনে চাকরি করলে একটা মানুষ পরিশীলিত হতে বাধ্য। একেবারেই। হ্যাঁ। এক সময় আপনাকে রাজশাহীর মানবেন্দ্র বলে ডাকা হতো। এই নামটা কে দিয়েছিল মনে পড়ে? মানবেন্দ্রর গান আমি খুব ছোটবেলায় পছন্দ করতাম। আচ্ছা। এবং হতো আমার তখন সরোয়ার ভাইরা, আমার বড় ভাইরা শ্যামল মিত্রের গান গাইছেন, হেমন্ত কুমার হোলির কথা সমস্ত গাইছেন। হ্যাঁ, কিন্তু আমার মানবেন্দ্র মুখোপাধ্যায়, আমার বড় ভাই, সরোয়ার ভাইয়ের বড় ভাই, উনিও খুব মানবেন্দ্রের গান পছন্দ করতেন। তা আমি গেয়ে ফেলতাম। যেমন ধরো, তোমার পথের প্রান্তে মনের মণিদ্বীপ জেলে রেখেছি, এগুলো গান কেউ গায় না। হ্যাঁ, এত কঠিন এবং এত ইমোশনালি ইনভলভ হতে হয় গানগুলোতে, আমি গেয়ে ফেলতাম। তখন আমি আধুনিক গান গাই না। হ্যাঁ, যার জন্য প্রথমে ঢাকাতে এসে যখন গান গাইতাম, তখন এই গানগুলো গাইতাম। তো তখন এই যে আবিদা, রেবেকা, এরা, তারপরে আমাদের মিউজিশিয়ান যে একজন সঙ্গীত পরিচালক মারা গেছে, শিলু, ও বলতো যে তুই মানবেন্দ্র গান গাইবি। মারা গেছে ছেলেটি, ও আমার জন্য এরকম একটা মানবেন্দ্র টাইপের গানও করেছিল। আমি যে না রে, ওই অত কঠিন গান গাওয়াটা ঠিক না, মানুষের কাছে অত ভালো গাইতে না পারলে হবে না। কিন্তু আমি সত্যি সত্যি ওই গানগুলো ভালো গাইতে পারতাম এবং খুব মানবেন্দ্র খুব আনকমন গানগুলো গাইতাম। যেমন ধরো একটা গান ছিল এরকম, আধারে আমি তোমায় খুঁজে মরি, আমি তোমায় খুঁজে মরি। এগুলো গান কেউ জানতো না, কিন্তু শুনে ভাল লাগতো, গেয়ে দিতাম। এগুলো শুনে ডক্টর আবুহেনা মোস্তফা কামাল সাহেব একদিন আমার একটা গান শুনে ফেলেছেন। উনি শিক্ষক মানুষ, আমাদের বাড়িতে কাছেই থাকতেন। সরোয়ার ভাই যেহেতু বাংলার ছাত্র, আড্ডাবাজি হতো। তা আমি কোথায় যেন গান গাইছিলাম, শুনে ফেলেছে। তারপরে একদিন বলছে যে এই ও গান গায় না? তো বলছে না, এখনও গান গাইছে না, ভালো তো, ওদের মানবেন্দ্র গান গায়। তারপরে যখন আমি ঢাকায় এলাম, তখন উনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চলে গেছেন। উনি খুব বলছেন, না না, আপনি মানবেন্দ্র, উনি সব ছাত্রকে আপনি বলতেন, ডক্টর আবুহেনা মোস্তফা কামাল সাহেব, যে না আপনি মানবেন্দ্রের গান করবেন। যে স্যার, ওগুলো কঠিন গান, গাওয়া উচিত না। বলছে না না, গাইবেন। এবং সেটা কিন্তু একটু সাহায্য করেছে আমার দিকে। যে তোমাকে যেন ভুলে না যায় গানটা শুনে দেখবে, ওখানে সত্যি সত্যি মানবেন্দ্রের বেশ ভালো প্রভাব আছে, অ্যাটলিস্ট ইমোশনের দিক দিয়ে। এখন যদি শ্রদ্ধেয় মানবেন্দ্র আপনার সামনে বসে থাকতেন, তাকে কোন গানটি গিয়ে শ্রদ্ধা জানাতেন? ও তাহলে বোধহয় এই গানটা গাইতাম। কোনটি? ভুলে গেছি কবে এই পথে যেতে, তুমি মন কাছে মাধবীর শাখা নতুন কুড়িতে ভরা ছিল মনে আছে, ভুলে গেছি কবে এই পথে যেতে। বাহ, আপনি আমাকে গান শোনালেন, এজন্য আপনার জন্য এখন একটি গিফট রয়েছে। তাই চলুন তাহলে পর্দায় চোখ রাখি। আসসালামু আলাইকুম। নুমা, কেমন আছেন? খুব ভালো লাগছে আপনাকে স্টার নাইটের এই মঞ্চে দেখে। একজন বরেণ্য আধুনিক রুচিশীল গানের শিল্পী,
আমাদের প্রিয় রফিকুল আলম। তার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, কিন্তু আমার কাছে যে পরিচয়টা সবচেয়ে বড় সেটা হলো রফিক চাচা ভীষণ একজন গান পাগল মানুষ। তিনি প্রতি মুহূর্তে গানকে ধারণ করেন, হাঁটতে চলতে খেতে বসতে যেখানেই যায় ওনার গানই ওনার সব কিছু। গানকে নিয়ে যখন মানুষ এতটা মুগ্ধতায় থাকে তখন সে একটা রুচিশীল সমাজে চমৎকার গান উপহার দেয়, এবং রফিক চাচা সেটা দিয়ে যাচ্ছেন। এবং তিনি সবসময় তরুণ প্রজন্ম, আগের প্রজন্ম, সব প্রজন্মকে তিনি খুব সম্মানের সাথে তাদের সাথে একসাথে গান করেন। এবং আমি এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এই গানটা তো আপনার কালজয়ী একটি গান। এই গানটাই আপনাকে বাঁচিয়ে রাখবে। আপনি যখন ছবিতে গান করেছেন সেটাও চমৎকার হয়েছে। এবং আমাদের অনেক স্মৃতি, আপনি যখন আমাদের বাসায় আসতেন তখন আপনি মান্নাদের গান শোনাতেন, আব্বা বলতো খুব ভালো গান গায়, আম্মাও খুব খুশি হতো। আমাদের পরিবারের সঙ্গে আপনার একটা দারুণ সম্পর্ক ছিল। তো সেই সম্পর্ক আর সঙ্গীতের যে একটা সুন্দর চমৎকার পথ চলা আপনার, সেটা আরও দীর্ঘ হোক। আপনি আরও গান করেন চাচা, আপনার মতো করে যেন আমরাও ভালো ভালো গান গাইতে পারি সেই দোয়া করবেন। আপনি অনেক ভালো থাকেন। রফিক ভাই সম্পর্কে যদি বলতে চাই, একজন শিল্পী রফিকুল আলম সম্পর্কে বলতে গেলে আমার একটা ঔদ্ধত্য প্রকাশ হয়ে যাবে। রফিক ভাই আমাদের পরিবারের অন্যতম একজন প্রিয় মানুষ। আমরা সবাই রফিক ভাইকে অনেক ভালোবাসি এবং শ্রদ্ধা করি। আমাদের একদম বড় ভাইয়ের মতো রফিক ভাই। আমাদের পরিবারের যে কোনো গেট টুগেদার বা কোনো পরিবার কোনো ট্যুরে যাবে, আমাদের ফ্যামিলির কোনো প্ল্যান হবে, সবচেয়ে আগে রফিক ভাই সে রফিক ভাইয়ের কাছে আমরা যে রফিক ভাই এটা কোথায় যাচ্ছি বা এখানে যেতে চাইছি, কি খাওয়া দাওয়া হবে, কি মেনু হবে, প্রত্যেকটা জিনিস রফিক ভাই একদম সর্ট আউট করে দেবেন। বা যেমন কদিন আগে ওয়ার্ল্ড কাপ শেষ হলো, ওয়ার্ল্ড কাপ ফুটবল, আমরা সবাই রফিক ভাই প্রায় খেলা যেদিন হবে রফিক ভাই পছন্দের খেলা ফোন করতো, ইমন চলে আসো, আজকে রান্না হচ্ছে চলে আসো। বা রফিক ভাই খুব পুরান ঢাকার হাজির বিরিয়ানি পছন্দ করেন, ওটা রফিক ভাই নিয়ে আসলেন, সবাই আমরা ভাই বোনরা একসাথে বসে খেলা দেখলাম। তো এই উৎসবগুলো রফিক ভাই ছাড়া হয় না আমাদের। এটা হলো একটা আমাদের পরিবারের একটা অন্যতম ইনগ্রেডিয়েন্টস বললাম। আর রফিক ভাইয়ের একটা মজার জিনিস বলি, যেটা রফিক ভাইয়ের কাছের মানুষ অনেকেই জানেন, রফিক ভাই খুব ভোলা মন, প্রায় ভুলে যান অনেক কিছু। রফিক ভাই খুব ভোজন রসিক, উনি প্রায় বাজারে যান বাজার করতে। তো এরকম একদিন গাড়ি নিয়ে বাজার করতে গেছেন, তো বাজার করে উনি চলেও এসছেন। পরের দিন সকালে বাসার নিচে গ্যারেজে দেখে গাড়ি নেই। তো গাড়ি কোথায় গেল, খুব হুলস্থুল অবস্থা। ওনার তো টেনশন গাড়ি চুরি টুরি হয়ে গেল নাকি। পরে বাজার থেকে ওনার পরিচিত একজন দোকানদার রফিক ভাইকে ফোন করেছে, স্যার আপনি তো গাড়িটা কালকে বাজারে রেখে রিক্সা করে চলে গেছেন। তো এই হলো রফিক ভাই। আরো অনেক কাহিনী আছে, যেমন আমার মনে আছে আমি রফিক ভাই একবার একটা ট্যুরে গেছিলাম, সম্ভবত জার্মানিতে। আমরা প্লেন থেকে নেমে চলে এসেছি, যে লাগেজ হ্যান্ড লাগেজ কাঁধে টাধে নিয়ে আমরা, আর আমাদের টিমটা অনেক বড় ছিল, সবাই প্লেন থেকে নেমে ইমিগ্রেশন ক্রস করে যখন গাড়িতে উঠবো, রফিক ভাই বলে কি, ইমন আমি তো সর্বনাশ করে ফেলেছি। আমি কি করেছেন রফিক ভাই? বলে কি, আমি আমার জুতোটা প্লেনে রেখে চলে এসেছি। মানে উনি খালি পায়ে প্লেন থেকে নেমে এসেছেন। মানে রফিক ভাই এরকম এমন একটা কাজ করেন, মানে হাসবো না কাঁদবো ওই সিচুয়েশনে। তো এরকম এরকম অজস্র কাহিনী বলতে গেলে আর একটা এপিসোড লাগবে। তো রফিক ভাই কিছু মনে করেন না, আপনার গোপন কিছু কথা ফাঁস করে দিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর রফিক ভাইয়ের জন্য দোয়া করবেন। রফিক ভাই যেন আমাদের দেশে আরো আরো অনেক অনেক জনপ্রিয় গান, অনেক ভালো ভালো গান উপহার দেন। রফিক ভাইকে যেন মূল্যায়ন করতে পারে সঠিকভাবে বাংলাদেশ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় ফাহমিদা নবী আপা এবং শওকত আলী ইমন, তাই কি বলবেন তাদেরকে নিয়ে? এই যে ও ডাকনাম ধরে আমি ডাকি, নুমা, ফাহমিদা আর সামিনা, সোমা। তা নবী ভাই এবং আমার জীবনের একটা বড় চ্যাপ্টার আছে। নবী ভাই যে কী পরিমাণে আমাকে পছন্দ করতো শিল্পী হিসাবে, সাংঘাতিক। ওনার টাইপের গান আমি গাই না, ওনার সুরে আমি 4টা গানও গেয়েছি জানো, নবী ভাইয়ের সুরে। হ্যাঁ, তো ওদের বাড়িতে আমার একেবারে, তখন আমার বিয়ে হয়নি,
প্রচণ্ড যাতায়াত ছিল। ধানমণি 15 নম্বরে ওনারা থাকতেন। আমি তখন 2:30 পর্যন্ত অফিস, চলে যেতাম আড্ডা, হেভি আড্ডাবাজি হতো, গান বাজনা হতো। এবং ভাবি অর্থাৎ ওর মা খুব শিল্পী বৎসর লোক ছিল এবং খুব আমরা গেলে খুব পছন্দ করতো, যা পারছে রান্না করে খাওয়াতো। এবং গানের ওদের বাড়িতে গেলে গান করতেই হতো, এটা একটা বিরাট পাওনা ওদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হওয়ার কারণে। এটা খুবই আমাকে মান্যগণ্য করে, খুব শ্রদ্ধা করে এবং রিগার্ড করে। ওর সুরে একটা গানও গেয়েছি আমি, ফাহমিদার সুরে। হ্যাঁ, খুব ভালো একটা গান, একটু ফোক টাইপের গান গেয়েছি। শওকত আলী ইমন। শওকত আলী ইমন সম্পর্কে কি বলবো, আপনার ঘরের মানুষ, আপনার শালামশাই। শুধু ঘরের যে মানুষ নয়, এটা গালাগালির সম্পর্ক। একদম। একটা মানুষকে খারাপ অর্থে গালাগালি দিলে তো শালা বলতে হয়, তো একদম। সে তো আমার শালা। তো ও আমার কাছে এখন এত বড় একজন মিউজিক ডিরেক্টর, ওর বড় ভাই যে সুমন, মোহাম্মদ আলী সুমন, এত বড় একটা ব্যান্ডের সে প্রতিষ্ঠাতা এবং ব্যান্ডের মেইন ভোকাল। হ্যাঁ, এরা আমার কাছে ওই ছোটোবেলার সুমনিমনি থেকে গেছে। আর ইমন, স্পেশালি ইমনের সঙ্গে আমার একটু বেশি অ্যাটাচমেন্টটা হয়েছে আরেকটা কারণে। আমার অনেকগুলো গান, প্রায় 20-25টা গান রিমেক করেছে কিন্তু ইমন। হ্যাঁ, আমার অনেক ভালো ভালো গানগুলো, যেমন ওই যে আমার এক আশা ছিল মনে মনে গানটা, চমৎকার একটা মিউজিক করেছে। পরে অরিজিনাল আমাদের সুরকার ছিল শাহনওয়াজ, এই যে কিছুদিন আগে কানাডায় মারা গেল, খুব ভালো। ওই যে হ্যাঁ, শাহনওয়াজ ওর সুর, আর জহিরান সাহেবের 4 লাইন, আর নুরুজ্জামান শেখ দুজনে মিলে লেখা আশা ছিল মনে মনে। এটা ওই ইমনের অদ্ভুত চমৎকার মডার্ন একটা মিউজিক দিয়ে করা। ওটাতেই কিন্তু আমেরিকা থেকে আমার আশা ছিল মনে মনে গানটা বেরোলো, ওর বাজানো, ওর তৈরি ট্র্যাকের উপর গাওয়া। হ্যাঁ, ওটা শুনলে দেখবে একটু অন্য ডাইমেনশন আছে, ফোক, কিন্তু গানটার মধ্যে অন্য অনেক গানও আমার করেছে। একবার ওস্তাদ সাগির উদ্দিন খানও বাংলাদেশে এসেছিলেন এবং অনেকের মধ্যে, অনেকের মতো আপনিও তার কাছে তালিম নিতে গিয়েছিলেন। হ্যাঁ, আমি তালিম নিতে গিয়ে এটা একটু একটু ছোট করার চেষ্টা করি, যদিও অনেক বড়। আমাদের সাগির উদ্দিন খান সাহেব এত বড় মাপের, এই সাগির উদ্দিন খান সাহেব কিন্তু অনেকেই জানে না, এনারা কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের বিরাট পর্বতের মতন। উনি প্রধানত ছিলেন সারেঙ্গি প্লেয়ার, কিন্তু পণ্ডিত ছিলেন গানে গান। তো উনি এলেন এবং জানা গেল যে উনি এখানে খুব ভালো শিল্পীদেরকে তালিম দেবেন। হ্যাঁ, তা গেলাম, গিয়ে খুব ছোটোখাটো মানুষ, কিন্তু খুব গাম্ভীর্য আছে। হ্যাঁ, তারপরে যথারীতি আমাকে গান গাইতে বললো, যে গান শিখবেন, তো আপনি কি গান করেন? আমি যে আধুনিক গান করি। তো বলছি একটা গান শুনি তাহলে। তো আমি ভয়ে একটা গান গাইলাম আমার ওই বৈশাখী মেঘের কাছে, যেন পণ্ডিত মানুষ, ওনার কাছে এই টাইপের গান গাওয়াই ভালো। হ্যাঁ, গাইলাম। তো গানটা খুব মনোযোগ দিয়ে উনি এবং তার স্ত্রী খুব মনোযোগী হয়ে গানটা শুনলো। শুনে বলছে যে, না, আপনি কেন গান শিখবেন? আমি বলছি যে না সাজিয়ে, মানে আমি তো শাস্ত্রীয় সঙ্গীত শেখা, মানে হচ্ছে হ্যাঁ আপনার গান সুন্দর, শুদ্ধ বাংলা। অবাংলাই মানুষ ছিলেন, কিন্তু চমৎকার বাংলা বলতেন। হ্যাঁ, না, আমি তো টের পাচ্ছি যে আপনি গান একজন শেখা একজন গাইয়ে। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তালিম নিলে একটা শাস্ত্রীয় গানে একটা আলাদা জিনিস পাবেন, কিন্তু আমার মনে হয় না আপনাকে সেই নাড়া বেঁধে সকাল বিকেল রেয়াজ করে আপনাকে শিখতে হবে। আমি কিছু জিনিস, তিনি কিন্তু আপনাকে একটা টিপস দিয়েছিলেন। হ্যাঁ, সেটাই বলছি। তো বললো যে আপনার গান শুনে লাস্টলি বললো যে আমি কিছু টিপস আপনাকে কতগুলো জিনিস দেখে দেখাবো, তারপর তুমিতে চলে এলো, তোমাকে দেবো কিছু জিনিস, কোনো তোমার গায়কী পরিবর্তন করার দরকার নেই, পারফেক্টলি অলরাইট। শুধু একটা কাজ করবে, তুমি শাস্ত্রীয় সঙ্গীতও যখন গাইবে, তুমি যখন ভজন গাইবে, তুমি যখন গজল গাইবে, যখন আধুনিক গানও গাইবে, তখন অকারণে হাসি হাসি মুখ করে গাইবে। আমি এই কী বলে কি, দেখেন এত বড় পণ্ডিত মানুষ। ওই যে আমি তো গুরুজি, মানে কীরকম করে, ওই যে দেখো তুমি যে গাইলে না, ওটা হেসে মুখটা হেসে বৈশাখী মেঘের। আমি বললাম মুখ চাওয়া যে না, আমি বলছি এইটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের সময় তো অবশ্যই, এমনকি গাওয়ার সময় তো মুখটা একটু হেসে গান গাইবে। আজকের প্রজন্মের শিল্পীরা কণ্ঠচর্চার পাশাপাশি এক্সপ্রেশনে বা মুখের এক্সপ্রেশনে
কতটা গুরুত্ব দিচ্ছে বলে আপনি মনে করেন? তুমি একটা ভালো প্রসঙ্গ তুলেছো। এই অভিযোগটা আমাদের পরের প্রজন্মের প্রতি আছে। তাদেরকে আমি পরামর্শ অনেক সময় দিই যে তোমরা বাংলা গানে একটা বিষয় কি, রক গানে, ওয়েস্টার্ন গানে, ক্যারিবিয়ান গানে কিংবা হিসপ্যানিক গানগুলোতে যেগুলোতে আছে, হ্যাঁ, হিপ হপ গানগুলো যেগুলো তোমরা করছো, ওখানে কিন্তু ইউ ক্যান টুইস্ট দি ওয়ার্ডিংস, হ্যাঁ, কিন্তু বাংলা গানে কিন্তু তুমি যদি টুইস্ট করো তাহলে ওটা এস্টাবলিশ হয় না, তুমি যত ভালোই গান গাও। যেমন ধরো আমার খুব প্রিয় একজন শিল্পী আয়ুব বাচ্চু তো আমার বিরাট ভক্ত ছিল, আমাকে 3টা প্রোগ্রাম করেছে, একক প্রোগ্রাম করেছে, উনি বাজিয়েটা যে করেছে। ওর লক্ষ্য করে থাকবে, ওর কিন্তু উচ্চারণ চমৎকার উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ, জেমস। দেখো একটি কথাও তুমি মানে মিস হবে না, হ্যাঁ, একেবারে মানে বিকৃত না, কিংবা বুঝতে অসুবিধা হচ্ছে তা না। বাংলা গানের বিষয়টা কিন্তু তাই। বাংলা গানে তুমি যদি যত রক গানই করো, কিন্তু উচ্চারণটা ঠিক করে না করলে মানুষের কাছে খুব একটা পৌঁছানো যায় না। এটা ঠিকই, একটু উচ্চারণের দিকে আমাদের শিল্পীদের নজর দেওয়া উচিত। একেবারেই তাই। আজ আমি আপনাকে বিভিন্নভাবে আবিষ্কার করছি, এখনো আবিষ্কার শেষ হয়নি। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই আপনার অনুমতি পেলে। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন মেরিল সিরাম সোপার নিবেদিত স্টার নাইট। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল সিরাম সোপার নিবেদিত স্টার নাইটে। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন রুচিশীল গানের প্রতীক শ্রদ্ধেয় রফিকুল আলম। ফিরে এলাম বিরতি থেকে। এবার তো আমাদের আরেক প্রিয় মানুষকে নিয়ে জানতেই চাই, আপনার জীবন সঙ্গী শ্রদ্ধেয় আবিদা সুলতান। এক বৈশাখে বিয়ে করার পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি? না, এটা হলো কি, আমাদের বিয়ে স্থির হলো। আমাদের বিয়ের ঘটক ছিলেন আমাদের এম.এ. হামিদ ভাই আর সৈয়দ আব্দুল হাদি ভাই। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব, এটা একটা ফর্মাল বিয়ে হবে, সোশ্যাল ম্যারেজ হবে। তো ওনারা প্রস্তাব নিয়ে গেলেন। তারপরে যখন ঠিক হলো, তখন রাজশাহীতে আমার একেবারে পাশের বাড়িতে একজন সনাতন ধর্মী মানুষ, হিন্দু ভদ্রলোক সুধীর দা, আমাদের পারিবারিক খুব ওয়েল উইশার ছিলেন। ও আমাকে, আমার মাকে বলছি, দেখো ওর বিয়ে দেবে, ওরটা কোষ্ঠীটা দেখতে চাই আমি। ওদের হিন্দু ধর্মে যে আছে কোষ্ঠী, ঠিকুজি দেখে বললো যে যেভাবেই হোক চৈত্র মাসে বিয়ে দেবেন না, ওর বিয়ে চৈত্র মাসে দেওয়া যাবে না। তখন তো এরা ডেট ঠিক করে ফেলেছি। পরে বললো যে ঠিক আছে। মা বললো যে না, এটা যখন ও বলছে ওরা তোমাদেরকে খুব স্নেহ করে, ওদের কথা, তার ডেটটা চেঞ্জ হয়ে ডেট আর পাওয়া যাচ্ছে না। দেখা গেল পয়লা বৈশাখ একটা ডেট খালি আছে। পয়লা বৈশাখ, তার চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে, পয়লা বৈশাখ অফিসার্স ক্লাবে তখন জায়গাও পাওয়া গেল। এই কারণে বৈশাখে ঠিক করা হলো। এবং ওর সঙ্গে আর একটা ভালো একটা যোগাযোগ হয়ে গেল। ওর সঙ্গে জীবনে প্রথম যখন আমি রেডিওতে পরিচয় হওয়ার পর একটা ডুয়েট গান করলাম, আমাদের মীর কাসেম ভাইয়ের সুরে এবং রফিকুজ্জামান সাহেবের লেখা, পয়লা বৈশাখের একটা গান। তো ফলে দু জিনিসটা খুব সিনক্রোনাইজ করলো, যে পরিচিত হয়েছি পয়লা বৈশাখে, বিয়েও হচ্ছে পয়লা বৈশাখ, হয়ে যাক। বাবা, কিন্তু যখন প্রথম দেখা হয়েছিল 1974 সালে, কিন্তু প্রথম যখন দেখা হয়েছিল 1973 সালে সেই সঙ্গীত সম্মেলনে, সেই মুহূর্তটি মনে পড়ে? ওটা হ্যাঁ মনে আছে। তখন পরিচয় করে দিল লাকি, ওকে আবিদাকে বলছে যে দেখো আমার বন্ধু খুব ভালো গান গায়, রাজশাহীর ছেলে এসছে এখানে, এখন গান গাইছে, আমার একটা গানও গেছে। তো ওরা বলছে, অন্যান্য শিল্পীরাও ছিল, লাকির বোনটাও অসম্ভবত ছিল। হ্যাঁ, ওনার গান তো শুনেছি, খুব সুন্দর, ওটা তোমাকে যেন ভুলে না, তখন হয়ে গেছে। আচ্ছা, এই গানটি কি আপনাদের সঙ্গে মানে পরিচয়ের যোগসূত্রটা সৃষ্টি করেছিল? না, এটা নয়। বরং ওই যে গানটা পয়লা বৈশাখের মীর কাসেম ভাইয়ের গানটা গেয়েছিলাম, ওটাতে একটা ঘনিষ্ঠতা হওয়ার সুযোগ ঘটলো। একটু কি দু লাইন শুনবো এখন? হ্যাঁ। দূরের আকাশ, রূপবতী নদী, সবুজ কোমল বন,
তোমাদের বুকে ছড়িয়ে দিলাম প্রাণের সম্ভাষণ। এরকম একটা গান, পয়লা এই বৈশাখ। গানটিকে আলাদা করে ধন্যবাদ দিতে হবে যে একটা চমৎকার তারকা দম্পতিকে আমাদের মাঝে উপহার ওটা ছিল দিয়েছে। পয়লা বৈশাখের গান, হ্যাঁ। রফিক ভাই, রফিকুজ্জামান সাহেবের লেখা, আর ওস্তাদ মীর কাসেম খান সাহেবের সুর। এবার আপনার জন্য আরেকটি সারপ্রাইজ, মিষ্টি সারপ্রাইজ। বোঝা তাই? যাচ্ছে কে কে হতে পারে? কে হতে পারে? চলুন দেখে নেই। রফিকুল আলম সম্পর্কে বলার দায়িত্ব চলে আসলো আমার উপরে। তো ঘরের মানুষ কি বলবো, যাই বলি, যেটাই বলি, হয় বেশি হয়ে যাবে, না হয় হয়তো মনে হবে যে কম বলে ফেললাম তার সম্পর্কে। যেটা বলবো যে আপাদ মস্তক একজন ভদ্র মানুষ, প্রচণ্ড ভদ্র মানুষ, সফট স্পোকেন মানুষ, কিন্তু মাঝে মাঝে রেগে গেলে সেটা হয়, সবারই হয়। রাগ আছে, একদম রাগ নেই তা না, রাগ আছে। আর খুব শান্তিপ্রিয়, প্রচণ্ড শান্তিপ্রিয়, আর সংসারেই থাকতে চায় উনি সবসময়। মনে হয় যেন ঘরে থাকলে ওনার শান্তি, বাইরে মানে কাজ ছাড়া বাইরে খুব একটা থাকে না, ঘরটাই পছন্দ করে। আর রফিকুল আলমের তো অনেক অনেক বিখ্যাত গান আছে, যেগুলো গান আমারও ভীষণ প্রিয়। যেমন আমার প্রথম পছন্দের গান সত্যদার সুরে, শামসুর রহমান সাহেবের লেখা, কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। ভীষণ গানটার মধ্যে মানে যেভাবে আবেগ দিয়ে গিয়েছে রফিকুল আলম, আমার মনে হয় না এই গানটা রফিকুল আলম ছাড়া আর কেউ গাইতে পারতেন। তো অসম্ভব সুন্দর সুন্দর গান আরও আছে, যেমন বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। এরকম অসংখ্য গান আছে যেগুলো রফিকুল আলমকে কালজয়ী করে রাখবে সব সময়। আর যেটা বলতে চাই যে নেশা একটা আছে, অন্য কোনো নেশা নেই, মাছ ধরার নেশা, প্রচণ্ড মাছ ধরার নেশা। মানে যখন গরমকাল আসে তখন কালো হয়ে যায় চেহারা, মানে খুব বাজে লাগে, কিন্তু মাছ ধরার প্রচণ্ড নেশা। তো এই নেশাটা ঠিক আছে, আমিও কিছু বলি না, ভালো, খারাপ না। আর রান্না করতে ভীষণ পছন্দ করে, মাঝে মাঝে রান্না করে, এবং উনি যখন রান্না করবে কেউ রান্নাঘরে থাকতে পারবে না, মানে আমাদের কাজ শেষ হলে সে রান্না করতে ঢুকবে, কিছু একটা রান্না করবে, তার পছন্দের জিনিস, পছন্দ আমরা যেগুলো খাই। ইভেন ঈদের দিনও হয়তো খুব খুশি হবে আর কি যদি তাকে ছোটো মাছ, শাক, ডাল এগুলো দেওয়া যায়, ডিম ভাজি তার ভীষণ প্রিয়, এগুলো খেতে পারলে খুব খুশি। কিন্তু আমার ছেলের অত্যাচারে সেটা আমরা ঈদের দিন দিই না, বাট অন্য সময় তার খুব প্রিয় হলো ডিম ভাজি, 2 বেলা ডিম ভাজি করতেই হবে তার খাওয়ার মধ্যে, এগুলোই। আর মুড়ি খুব প্রিয়। আর যেটা বলবো রফিকুল আলমকে, অনেক বেশি ভুলে যাও তুমি, ইদানিং এখন অবশ্য কমেছে, এই গল্প সারা দেশবাসী জানে, আর এই গল্প এই প্রসঙ্গে আসতেই চাই না। আমি আশা করি তার কাছ থেকে দেশ, জাতি আর আমি আরও অনেক ভালো গান পাবো, অনেক ভালো গান পেতে চাই। রফিকুল আলমকে সবসময় দোয়া করি, সবসময় আশা রাখি সে আরও অনেক ভালো গান গাইবেন। কি বলবেন? না, ও তো শুধু আমাদের একই পরিবারভুক্ত মানুষ বলে নয়, আমার স্ত্রী, জীবন সঙ্গিনী শুধু নয়, ও তো আমার কাছে একজন অত্যন্ত গুণী শিল্পী এবং প্রিয় শিল্পী। এবং স্বাধীনতার পর যে নতুন একটা সাবিনা ইয়াসমিন, তখন তো রুনা আপা আসেননি, ফেরদৌসী আপা, এই ফিমেল আর্টিস্টদের মধ্যে একটা নতুন ধারা তৈরি করতে পেরেছিল। এবং তার সঙ্গে পরিচিত হওয়ার সূত্র কিন্তু ওইটাই, গান, চড়া পিক নোটে গান গাইতে পারে, খুব সাবলীল গান গাইতে পারে, উচ্চারণ খুব ভালো ছিল, এখনও আছে তাই উচ্চারণ। তো সেটাও একটা কারণ। ফলে আমার ও যতখানি না আমার স্ত্রী, সহধর্মিণী, তার থেকে অনেক বেশি একজন শিল্পী, আমার প্রিয় শিল্পী। আপনাদের বিয়েতে কিন্তু অনেক কিংবদন্তি শিল্পীরা এসেছিলেন, তখন কি একটু নার্ভাস লাগছিল বিয়েতে? না, আমাদের বিয়েতে প্রায়
প্রায় সমস্ত শিল্পী, সমস্ত সঙ্গীত পরিচালক, সমরদা, খন্দকার নুল আলম ভাই, আহাদ ভাই, জুনিয়র শিল্পীরা শেখ সাদি খান, সবাই এসেছিল, আলাউদ্দিন আলী তো তখন আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, এই আর কি। প্রয়াত সত্য সাহা যখন বলেছিলেন এমন উপহার দেব যেটা সারা জীবন থাকবে, একেবারে এটা এত ধ্রুব সত্য একটা, যে উনি বললেন যে তোমাদের বিয়েতে আমি কোনো উপহার দেব না। আমি দাদা আপনাকে উপহার দিতে কে বলেছে? না 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 না, তোমাকে ওইরকম না, আমি খালি হাতে আসবো। আচ্ছা ঠিক আছে। তারপর এসে সবার সামনে বললো যে দেখো আমি কোনো উপহার ওদের দেইনি, একটা উপহার। তখন আমরা ছায়াছবিতে গান করেননি, আমি গান গিয়েছি কিন্তু দ্বৈত গাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমরা ওর আবিদার সঙ্গে আমার গানের সংখ্যা খুব কম, অবশ্য দুজনে গান গাওয়া খুব কম। তবু ওই তারপরে দেখি বিয়ের কিছুদিনের মধ্যেই ডাক এলো যে একটা দ্বৈত গান করতে হবে তোমাদেরকে। হ্যাঁ, এটা মডার্ন কিন্তু একটু ফোক টাইপের আছে। হ্যাঁ, তো গেলাম, খুব চমৎকার ওই যে ওই গানটা, হ্যাঁ, উজান ভাটি ছবিতে, একদম ভীষণ বিখ্যাত। হ্যাঁ, এবং অদ্ভুত ব্যাপার, ছবিটা এত জনপ্রিয় হলো অথচ খুব লো বাজেটের একটা ছবি, ফোক ছবি, এবং অসংখ্য ভালো ভালো গান আছে। তার মধ্যে তো আমার ওই গানটা, এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তার, এটা খুব জনপ্রিয়তা পেল। তো ওর সঙ্গে ফলে সত্যি সত্যি এত বড় উপহার তো আমার হয় না, বিয়ের উপহারের থেকে বড় উপহার হয় না, একেবারেই তাই। আজীবনের জন্য গানটি চিরজীবন উপহার হিসেবে রয়ে গেছে আপনাদের জীবনে, থেকে যাবে। এখন অবধি আপনার 8টি অ্যালবাম প্রকাশিত হয়েছে, যার মধ্যে একটি লন্ডন থেকে, একটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, আপনি বাংলা, ইতালিয়ান, ফ্রেঞ্চ, ব্রাজিলিয়ান, মালদিভিয়ান, আরবিক, উজবেক, তেলেগু, গুজরাটি, নেপালিজ, জাপানিজ, চাইনিজ সহ মোট 29টি ভাষায় গান করেছেন। কিন্তু এইখানে কিন্তু আমার স্ত্রীর কাছে আমি হেরে গেছি। ও কিন্তু 34টা ভাষায় গান গেয়েছে। আরে বাবা! হ্যাঁ, এবং মঙ্গোলিয়ান ভাষায় গান গেয়েছে। আচ্ছা, আমার একটা ভাষার গান খুব মনে পড়ে, কাশ্মীরের একটা ফোক আমি গেয়েছি, জানো? তাই? হ্যাঁ, চমৎকার একটা গান, কাশ্মীর অঞ্চলের একটা গান। সেটার জন্য মনে আছে নাকি এখন? হ্যাঁ, আমি মনে আছে, বলছি। अंथी अंथी सफेद संगल दीवार संगमरमर मंज बाग शहर गठने, তারপর মনে পড়ছে না, এটা ফোক একটা গান। আর অন্য কোনো ভাষায়? যেমন ধরো ইটালি ভাষার আমার একটা গান, খুব বিখ্যাত গান আছে, আবে ববনা ফেরিতা ইনফন্দল করে soffrivo le dissi non e niente ma mentivo piangevo per te si è fatto tardi a gianoste non mi tenere lasciami giù, এরকম এটা প্রেমের গান, বিরহের গান। ফ্যান্টাস্টিক। হ্যাঁ, বিরহের গান। পিয়াঞ্জেবো মানে আমি তখন কাঁদছি। হ্যাঁ, খুব বিখ্যাত একটা গান। এবার আপনার সন্তানের কথা শুনুন, ফারশিদ আলম, যিনি নিজেও একজন শিল্পী। সন্তানকে কোন আদর্শে আপনারা বড় করেছেন? এইটা তুমি একটা কঠিন প্রশ্ন করেছো, কারণ ওকে আমি কোনো আদর্শ ইনপুট দেইনি। আচ্ছা, আমি ওকে খুব স্বাভাবিকভাবে বেড়ে উঠতে বলেছি, যে যা চাও সেটা করো। তাতে সুফল হয়েছে, কিন্তু শিক্ষা দীক্ষায় সে ইউনিভার্সিটি ডিগ্রি নিয়েছে তোমার মাস কমিউনিকেশনে। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। মাস কমিউনিকেশন একটা চমৎকার সাবজেক্ট। আর গানে তো সে একদম ছোটোবেলা থেকে গানের ভীষণ নেশা। হ্যাঁ, এবং একটা মনেও আছে, আমি যখন হল্যান্ডে লেখাপড়া করতে গেলাম ওকে রেখে, তখন ওর বয়স কেবল বোঝায় 2 বছর কি 3 বছর, কথা বলতে শিখেছে। তখনই বলছে দিকার আনবো আমার জন্য, দিকার অর্থাৎ গিটার। হ্যাঁ, এবং সেই তখন গিটার আনবো। আমার সঙ্গে নাজির সাহেব নামে এক ভদ্রলোক আমার সঙ্গে ছিলেন। হ্যাঁ, তো বললো যে রফিক সাহেব চলেন, ওখানে আমি একটা গিটার দেখছি, ছোটো গিটার। গিটার নিয়ে আনলাম, এবং সেইটা দিয়ে ওর হাতে খড়ি গিটারের একটা ছোট্ট গিটার, ইউকেলেলের মতো, ওকে দিয়েছি। এবং ওই তুমি যেটা বলে যে জীবনের আদর্শ ওকে আমি দেইনি, যে তোমার স্বাভাবিক বেড়ে ওঠা, তোমার যেটা ভালো লাগে। হ্যাঁ, এবং তাতে সুফল হয়েছে। কিন্তু আমার ছেলে কোথাও
কোনো অন্য কোনো দিকে যায়নি। ও আড্ডাতে গান যায়নি নিয়ে, কখনো, লেখাপড়া বাজার নিয়ে, হ্যাঁ এই এসবের মধ্যে সে ব্যস্ত ছিল। হ্যাঁ, এবং খুবই হাই সেন্স অফ হিউমার, ভেরি হাই সেন্স অফ হিউমার। পরে ওদের কাজিনদের মধ্যে যখন থাকে সে মধ্যমণিও থাকে, এই আর কি। বাহ, এবার আপনার জন্য সারপ্রাইজ, ভেরি স্পেশাল সারপ্রাইজ, চলুন দেখে নেই। শুরুতেই দর্শক, প্রোগ্রামের পরিচালক এবং প্রযোজক সবাইকেই বলতে চাই ধন্যবাদ। কিন্তু এই যে মানুষটিকে নিয়ে বলতে বলা হয়েছে, ভাবতে যতটা সহজ মনে হয় এতটা সহজ বলা সম্ভব নয় নিজের বাবার ব্যাপারে। অ্যান্ড একই সাথে যিনি একজন বিশাল বড় মাপের একজন আর্টিস্ট, একজন স্টেট রেকগনাইজড আর্টিস্ট, এবং আপাদমস্তক একটা মানুষ যখন আর্টিস্ট হয় তাকে একটা মানুষ আলাদা করে বলাটা একটু, অন্তত আমার জন্য খুব জিনিসটা ডিফিকাল্ট। তারপরেও কিছু লিখে আমি সময় ব্যাপারে কিছু লিখে আমি পয়েন্টস করে রেখেছি, সেখান থেকে আগে শুরু করছি। অ্যাজ আ পার্সন আমি যদি বলি, অতীব সরল এবং খুব সিম্পলিসিটি পছন্দ করেন সব কিছুতে। মানুষের ছোট ছোট সিম্পল জিনিস উনি লক্ষ্য করেন এবং সেভাবেই তাদেরকে মনে রাখেন। এবং খাওয়া দাওয়া, সেটাও খুব সিম্পল, খাওয়া দাওয়া উনি পছন্দ করেন। এবার আসি অ্যাজ অ্যান আর্টিস্ট। আমাকে একজন বলেছেন, একজন বলতে আপনারা সবাই চিনবেন তাকে, উনি হচ্ছেন সোহেল ভাই। উনি হি ইজ আ সেশন বেসিস্ট, ওয়ান অফ দ্য রেনাউন্ড সেশন বেসিস্ট আমাদের বাংলাদেশ মিউজিক সিনে। উনি আমাকে বলেছেন যে তোমার বাবা যদি কোনোদিন গিটার বাজাতো তাহলে উনি ব্লুজ বাজাতেন। তো সেই থেকে উনার নাম সোহেল ভাই দিয়ে দিয়েছেন বাংলার ক্লাপটন। সো হোয়াট হি মিনস বাই দ্যাট ইজ, আমার বাবা খুব হি ইজ আ ভেরি ফিল ওরিয়েন্টেড আর্টিস্ট। হ্যাঁ, সবসময় আগে চর্চার আগে গানের সুর তাল তো আছেই, বাট তার কাছে মোর ইম্পর্টেন্ট হচ্ছে একটা গানের ফিলটা, কিভাবে আমি একটা সোজা একটা সা ধরবো, সেটা ধরলে সেটা মানুষের মনে দাঁড় কাটবে নাকি মোলায়েম ভাবে, এবার আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা, কিন্তু ফিলটা তার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। যার কারণে আপনারা সবাই খেয়াল করবেন যে শুধু একটা হারমোনিয়াম, একটা গিটার, একটা তানপুরা দিয়েই তার গলা কিন্তু এত বড় হয়ে ওঠে। এবং ওই যে আবারও এখানে সিম্পলিসিটি অ্যাজ এ পার্সন, সিম্পলিসিটি অ্যাজ অ্যান আর্টিস্ট, উনি এভাবেই চলে আসছেন এতদিন ধরে। এবং অ্যাজ আ ফাদার, আবার আমি যুক্ত করি অ্যাজ আ ফাদার অ্যান্ড অ্যাজ আ পার্সন উনি কীরকম, এই দুটার ব্যাপারে আমি বলবো যে একটু ওভার থিঙ্কার বা দুশ্চিন্তা মাঝে মাঝেই করে, এবং সেই দুশ্চিন্তাটা যদি একটু কম থাকতো আমি অনেক খুশি হতাম সেটা দেখে। আরও একটা জিনিস যেটা আমার ভালো লাগে না সচরাচর, কিন্তু বলা হয় না, সেটা হচ্ছে যে আরেকজনের প্রবলেমকে একেবারে ব্যক্তিগত প্রবলেম মনে করা। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এখনকার সময় তো আরো না, এটা অ্যাকচুয়ালি মনে হয় না দরকার আছে কারো থাকা। হ্যাঁ, আমি মানুষকে অবশ্যই মানুষকে আমি হেল্প করব, আমি মানুষের প্রতি সহানুভূতি দেখাবো, আমি নম্র থাকবো, কিন্তু আরেকজনের প্রবলেমকে নিজের প্রবলেম মনে করাটা অ্যাকচুয়ালি এখনকার যুগে আমি মনে করি না এটা প্রয়োজন আছে। টু সাম এক্সটেন্ট এটা অ্যাকচুয়ালি দরকারও নেই আমি মনে করি। অ্যাজ আ সান আমি এটা বললাম। আরও ছোটোখাটো কত কি যে আছে, আমি অ্যাকচুয়ালি কীভাবে বলবো এটা আমি গুছিয়ে আমি বলে উঠতে পারছি না, বিকজ এই জিনিসটা আসলে সহজ না। আমি তোমার থেকে দোয়া চাবো, তোমার থেকে দোয়া চাইবো তোমার মতো যেন হতে পারি। এবং শেষ কথাটা বলে দিই যে আদর্শ তো শিক্ষা দ্বারা আসে না, আদর্শ পরিবার থেকে আসে। অ্যান্ড ওই যে আমি একটা ফাদার্স ডেতে একবার একটা কথা বলেছিলাম, অ্যান্ড আই উইল ফল বাট নেভার ডাউট দ্য ফুটস্টেপস দ্যাট আই ফলো। আমি তোমার ফুটস্টেপ ফলো করি, যতদিন বেঁচে থাকবো আমি তোমার ফুটস্টেপের অবলম্বন করবো, এভাবেই বেঁচে থাকবো।
আরো আছে, ওয়েট ওয়েট ওয়েট। রফিকুল আলম আমার শ্বশুর, উনি শ্বশুর হিসাবে আমাকে অনেক আদর করেন, শ্বশুরবাড়ির সবাই করে। আমার কখনোই শ্বশুরবাড়িতে এসে মনে হয় না যে এটা আমার নিজের বাড়ি না, অনেক ক্ষেত্রে নিজের বাড়ির থেকে বেশি আদর পাই এখানে এবং আরাম পাই এখানে। আমার শ্বশুর মানুষ হিসেবে তো সবাই খুবই ভালো জানেন এবং বাসায়ও ঠিক সেরকমই, বাইরে যেরকম দেখেন সেরকমই। আপনার অনেক কেয়ারিং, সবার প্রতি অনেক টেনশন করে এবং একটু ভোলা মন। আর বাসা সব কিছু ম্যানেজ করার দায়িত্বটা মোটামুটি আমার শাশুড়ি করেন এবং তার অনেক ধৈর্য। সো সব মিলে খুব মানে দারুণ একটা এনভায়রনমেন্ট আসলে এই ফ্যামিলিতে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস ফ্যামিলি। কি বলবেন বলুন। হ্যাঁ, আমার সন্তান যে একথা ঠিক, আমার সন্তান কিন্তু সে কিন্তু অনেক বড় একটা আর্টিস্ট, অনেক বড় সিঙ্গার, মানে গায়ক। ওর টোনাল কোয়ালিটি, বাবা হিসেবে বলছেন, একজন টেকনোক্র্যাট হিসেবে বলছি, ওর সিঙ্গিং কোয়ালিটি কিন্তু অসাধারণ, কিন্তু ও সিঙ্গিং কোয়ালিটিকে খুব অবিচার করছে, খুব বেশি গান গাইতে চাইছে না কেন জানি। ইদানিং গান গাইতে খুব একটা চায় না। নতুন গান করেছে, এর মধ্যে 2টো গান রেকর্ডিং করেছে, খুব সুন্দর গান। এটা ও যে আমার ছেলে এটা বুঝতেই পারবে না, তার গায়কিটা ওইখানে খুব, আমার ছেলে কিন্তু খুব কনসিয়াস যে আমার প্রভাবটা যেন ওর মধ্যে না পড়ে। হ্যাঁ, কেউ যেন আইডেন্টিফাই করতে না পারে রফিকুল আলমের ছেলে, এটা কিন্তু মনে প্রাণে এটা বিশ্বাস করে এবং তাই করে। এবং ওয়েস্টার্ন সিঙ্গিং অসাধারণ, কিন্তু ফ্যাবুলাসলি বেস গিটার বাজায়, চমৎকার বেস গিটার বাজায়। ওকে নিয়ে একসঙ্গে বেস গিটার, শুধু বেস গিটার নিয়ে গান করি আমি মাঝে মধ্যে, একেবারে খুব জ্যামিং করি, খুব ভালো লাগে। আর আমার যে পুত্রবধূ, এ কিন্তু রীতি, এ কিন্তু অত্যন্ত গুণান্বিতা নারী। ও খুব নামকরা প্লে রাইটার, হ্যাঁ, এবং সিনেমাটোগ্রাফির ওপরে ওর যে লেখাপড়া এবং যে জ্ঞান খুব কম লোকের আছে আমাদের দেশে। ও ছবি করতে চায় না, কিন্তু একটা ছবি করবে, পরিচালনা করবে ওর সিনেমাটোগ্রাফি দিয়ে। হ্যাঁ, তারপর ও তো ওই কান ফেস্টিভ্যালের সে জুরি বোর্ডের মেম্বার। হ্যাঁ, এই তো কয়েকদিন আগে ইটালি থেকে এলো, লন্ডনেও গিয়েছিল কয়েকদিন, মাস 2 আগে। তো আমি খুব লাকি যে আমার একটা সন্তান, একটা ছেলে, আমার পুত্রবধূ আছে। আই এম ভেরি হ্যাপি, আই এম লাকি এনাফ। ঈশ্বরের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমার ছেলে এবং আমার পুত্রবধূ আমাদের একজন হয়ে গেছে। একেবারেই তাই। এবার সময় হয়েছে আজকের আয়োজনের শেষ ব্রেক নেবার, ফিরে আসছি এক্ষুনি। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার, অর্থাৎ শেষ বিরতি আজকের মতো। আপনারা দেখছিলেন মেরিল সিরাম সোববার নিবেদিত স্টার নাইট। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি মেরিল সিরাম সোববার নিবেদিত স্টার নাইটে। সঙ্গে আছি মৌ, আর আজ আমার স্টার গেস্ট, আমাদের গর্ব, কিংবদন্তি সঙ্গীত শিল্পী রফিকুল আলম। আপনি আমাদের গর্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, অথচ আপনি এখন পর্যন্ত রাষ্ট্রীয় সম্মাননা, 21 পদক বা স্বাধীনতা পুরস্কার পাননি। এটা একটা বিষয় আছে, আমাদের দেশে একটা অদ্ভুত নিয়ম আছে, খুব পুরনো নিয়ম এটা, যে পুরস্কার পেতে গেলে হলে আমাকেই আবেদন করতে হবে। এইটা আমি মেনে নিতে পারি না, যে আমি বলবো আমি খুব ভালো গান গাই, আমি বলবো আমার মতো এতগুলো গান গেয়েছি, এইগুলো আমার ভালো গান, অতএব আমাকে পুরস্কার দাও। আর কখনো আমি আবেদন করিনি, এই কারণে হয়তো হয়নি। আর আরেকটা, পুরস্কারের ব্যাপারটা কিন্তু সব দেশেই এরকম হয়ে যায়। আমি পাশের দেশের কথা বলতে পারি, পাকিস্তানের কথা বলতে পারি। যেমন ধরো বোম্বের একজন খুব বিখ্যাত, মানে নওশাদ সাহেবের পর, সলিল চৌধুরীর পর, এস জি বর্মন সাহেবের পরে যদি কোনো, কিংবা এদের মধ্যে যদি কারো নাম করতে, সেটা হলো মদন মোহনজি। মদন মোহনের মতো গান কিন্তু বোম্বেতে তৈরি হয়নি, তিনি কিন্তু কোনোই পুরস্কার পাননি।
একবার তার নাম ফিল্মফেয়ারে তার নাম ঘোষণা হয়েছে, মানে আলোচনা হয়েছে, তাকে সাংবাদিকরাও বলেছে যে আপনি আপনার পুরস্কার নিতে হবে, দেখা গেল পুরস্কার দিন তার নাম নেই। তো এরকম হয়ে যায়। তারপরে আরও অনেক বড় উদাহরণ আছে, পুরস্কারের ব্যাপারটা এরকম হয়ে যায়। যেমন ধরো সুচিত্রা সেন, আমাদের বিখ্যাত পশ্চিমবঙ্গের এখন, তিনি কিন্তু ওরকম উল্লেখযোগ্য পুরস্কার কিন্তু পাননি। ঠিক তাই। আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 2 বার। যদি জানতে চাই কোন কোন চলচ্চিত্রের না, জন্য? জাতীয় কিন্তু আমি কিন্তু সরকারি নয়, সরকারি একটাও না। আমি প্রথম পুরস্কার পেয়েছি গাংচিল ছবিতে, আমার একটা গান ছিল, ওটাতে আমি বাচশ্বাস পেয়েছিলেন। তো বাচশ্বাস বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কারটা কিন্তু ওই সময় মানে অ্যাট পার ছিল, মানে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডের সঙ্গে। উইকিপিডিয়া সহ সব জায়গায় লেখা যে আপনি 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তার একটা ভুল আছে। এটা ভুল আছে, জি, জি। একটা ভুল আছে। একবার আমি যুব মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ শিল্পী পুরস্কার পেয়েছিলাম, ওটা সরকারের, ওটা সরকারি, ওটা জাতীয় পুরস্কারই একটা ছিল, ওটাও এখন আর দেওয়া হয় না। ওই সময় যুব মন্ত্রণালয়ের একটা পুরস্কার আমি পেয়েছিলাম, আচ্ছা, সরকারি। এবারে র্যাপিড ফায়ার, আমি খুব ঝটপট প্রশ্ন করব, আপনাকে চটপট উত্তর দিতে হবে। আপনার জন্য প্রথম প্রশ্ন, হ্যাঁ। তোমাকে যেন ভুলে না যায়। হ্যাঁ। জীবনে এমন একজনের নাম বলুন যাকে কখনো ভুলতে পারেননি। হ্যাঁ, যেমন ধরো সত্যি কথা বলতে কি, যা হয় মানুষের, মা। এবং মাকে নিয়ে আমার একটা বিখ্যাত গান আছে, আবিদা যেটা বললো, কবি শামসুর রহমানের, কখনো আমার মাকে। হ্যাঁ, মাকে তো ভোলা যায়ও না, আর স্পেশালি আমার ক্ষেত্রে তাই। এক হৃদয়হীনার কাছে গান করেছিলেন, আপনার জীবনে সেই হৃদয়হীনার নাম কি? এক হৃদয়হীনার নাম আবিদা সুলতানা। হ্যাঁ, কিন্তু সে তো হৃদয়হীনা না। না। হ্যাঁ, এবং যখন যখন হৃদয়হীনা গানটা আমার জনপ্রিয় হলো, তখন ঢাকা শহরে একটা আমাদের মিউজিশিয়ানদের মধ্যে একটা জিনিস, খুব চমৎকার জিনিস ছিল, পয়লা বৈশাখে পদবি দেওয়া হতো, দিয়ে সবার, তখন তার মোবাইল ফোন ছিল না, চিঠি দিয়ে দিয়ে পাঠানো হতো, যে আমার নামে বললো, তোমার নামে বললো, এর নাম দিত। তা আমার নামে দিয়েছিল, এক স্বাস্থ্যহীনার কাছে আমার চাওয়ার কি আছে, কারণ তখন আবিদা খুব পাতলা ছিল। আশা ছিল মনে মনে। হ্যাঁ। জীবনের সবচেয়ে বড় অপূর্ণ আশা কোনটা? আমার অপূর্ণ আশা সত্যি সত্যি একটা আছে। কি সেটা? সেটা কি জানো, এটা সবসময় বলি, এটা আমার ছেলে মানতে চায় না, যে আমি কিন্তু একেবারে আম জনতার পর্যন্ত কিন্তু পৌঁছতে পারি। এটা আপনি আমার আরেকটা ইন্টারভিউতে বলেছিলেন। হ্যাঁ, আমার কাছে মনে হয়, দেখো সাধারণ মানুষরা কিন্তু জানে হ্যাঁ একজন শিল্পী, কিন্তু যেমন ধরো জব্বার ভাই, আব্দুল জব্বার সাহেব, এবার সৈয়দ আব্দুল হাদী ভাই আছেন, আমার মুক্তার, আর আছেন আমার মুক্তার, আইব বাচ্চু, এই একেবারে আপামর জনসাধারণের সঙ্গে মিশে যাওয়ার মতো। কিন্তু আলিম ভাইয়ের মতো, আলিম ভাই তো অনেক বড় শিল্পী, আমার রেঞ্জের যারা আছে, খুরশিদ আলম, হ্যাঁ, এত জনপ্রিয় সাধারণ মানুষের মধ্যে ওই পর্যন্ত আমি পৌঁছতে পারি, এটা আমার মনে হয়, আমার কাছে অপূর্ণ মনে হয়। একই খেলা চলছে হরদম। হ্যাঁ। জীবনের সবচেয়ে অদ্ভুত খেলা কোনটি? ভাগ্য নাকি সময়? সময়। অপমানে তিনি জ্বলে উঠেছিলেন। অপমান কি আপনাকে ভেঙেছে নাকি আরো শক্ত করেছে? অপমানিত আমি খুব একটা হইনি, না, কারণও নেই। আপনার গাওয়া কোন গানটি আপনার খুব প্রিয় অথচ অতটা জনপ্রিয় হয়নি? ওই যেটা আবিদা বলল, কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি, সেই কবে শিশুরাতে ঘুম পাড়ানি না গান গে, আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা মনে পড়ে না। চমৎকার গান একটা। শ্রদ্ধা আবিদা সুলতান আরেকটি কথা বললেন যে আপনার মাছ ধরার খুব নেশা। সো মাছ ধরার নেশা নিয়ে সর্বোচ্চ কি ধরনের পাগলামি করেছেন? হাদি ভাই এই জন্য সম্পূর্ণভাবে দায়ী। হাদি ভাই আমাকে, আমি ঘেন্না করতাম মাছ ধরা, এবং হাদি ভাইদেরকে বললাম, এই কি হাদি ভাই, এটা কি, এটা অসভ্যের মতো আপনি সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে তাকিয়ে আছেন, এটা কাজ? তো হাদি ভাই আমাকে দাঁড়াচ্ছে, চলো, আচ্ছা ঠিক আছে, একদিন নিয়ে গেল আমাকে মাছ ধরতে। তারপরে যে এমন নেশা হলো, মাছ ধরতে গিয়ে এমন ঘটনা ঘটেছে যে মেঘালয়ের বর্ডারে আমি হাদি ভাই, তারপরে জলিল ভাই, এরা মাছ ধরতে গেছি, গিয়ে এমন নেশা হয়েছে যে এক রাত থেকে গেছি। ও মাই গড। হ্যাঁ, তার পরের দিন আমার ছেলের বার্থডে ভুলে গেছি। আপনার তো
ভুলে যাওয়ার বাতিক আছে, আপনি বহুবার তারপরে জীবনে ভুলে গেছেন। সে যে কি কাণ্ড, তখন আমার ছেলে তো অত রিয়াক্টিভ হয়নি, আমার স্ত্রী 10-12 দিন আমার সঙ্গে কথা বলেনি, হাদি ভাইকে গালাগালি, আপনার জন্য এরকম হচ্ছে, একটা ছেলে মানুষ ছেলের বার্থডে ভুলে যায় আর মাছ মারার জন্য। এরকম আর কি। এই সময়ের কোন সঙ্গীত পরিচালকের কাজ আপনার খুব ভালো লাগে কিন্তু তার সঙ্গে এখনো কাজ হয়নি? এখনো কাজ হয়নি। ওই ছেলেটা আমাকে খুব বলে যে আপনার জন্য একটা গান করব। কে সে? ইমরান ইমরান মাহমুদ। হ্যাঁ, ওর গানের মধ্যে একটা মজা আছে, তো আমি সুযোগ পেলেই বোধহয় ওর কতখানি গাইতে পারবো ওই স্টাইলে তা জানি না, কিন্তু ওর গানটা একটা মজা আছে, আমি ওর শুট করা গান গাইতে চাই। বাহ, এই প্রোগ্রাম নিশ্চয়ই তিনি দেখবেন এবং কাজটিও হবে। হয়তো। কোন শিল্পীর সঙ্গে এখনো ডুয়েট হয়নি অথচ করতে চান? না, এমন কোনো শিল্পী নেই। আচ্ছা, আপনার হিডেন ট্যালেন্ট যেটা আমরা এখনো জানি না? নিজের ট্যালেন্ট সম্পর্কে কি বলবো বলো, তবে একথা ঠিক, আমি মানবতা, পৃথিবী, এই ধরিত্রী, মানব সমাজ, জীবজগৎ, এই নিয়ে আমার চিন্তা ভাবনা আছে, এবং আমি অল্প স্বল্প লেখা লিখেছি। লেখার জন্য যে কী পরিমাণ আমাকে চাপ দেয়, এমনকি কয়েকদিন আগে একটা পাবলিশিং হাউস, এমনকি কলকাতা একটা পাবলিশিং হাউস, আমি ফেসবুকে একজন আর্টিস্ট সম্পর্কে একটু লেখা লিখেছিলাম, বেশ বড় একটা লেখা, এর লিখে পশ্চিমবঙ্গের একজন পাবলিশার বলছে আপনি লিখুন না, আমরা যখনই একটা লেখা পাঠান আমরা একটু আপনার লেখা ছাপাতে চাই। তারপরে কয়েকদিন, এই মাস 2 আগে এই ঢাকারে একটা কি প্রকাশক যেন বললো যে না আপনার লেখা খুব দরকার, আপনার তো লেখা ফলো করি, আপনার লেখা খুব ভালো হয়। তো আমি কিন্তু লেখালেখি তো আমাদের পরিবারে ছিলই, সাহিত্য চর্চা ছিলই, তো এইটা সম্ভবত আমি লিখলে বোধহয় ভালোই করতাম। আবিদা খুব আপত্তি করে, খুব গালাগালি করে যে এটা কোনো মানেই হয় না, 2 ঘন্টা করে 1 ঘন্টা করে বসে লেখো, এই আর কি। বাহ, আপনার প্রিয় পোশাক? আমার প্রিয় পোশাক কিন্তু একসময় পাঞ্জাবি ছিল, হ্যাঁ, পাঞ্জাবি ছাড়া আমি কিছু পরতাম না। এখন কিন্তু আমার খুব প্যান্ট শার্ট ভালো লাগে। আচ্ছা, ফুল স্লিভ, হাফ স্লিভ নয়। বাহ, কোন দেশে বারবার ঘুরতে যেতে ইচ্ছে হয়? আমার কিন্তু ব্রিটেন খুব যেতে ইচ্ছে করে, ব্রিটেন বহুবার গিয়েছি, যদিও হল্যান্ড আমার খুব প্রিয় জায়গা, তারপরও ব্রিটেন একটা পুরনো সভ্যতার দেশ, তো যেমন ধরো ওখানকার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কিংবা ন্যাশনাল লাইব্রেরিতে তুমি যদি ঢুকে যাও, সারাদিন তুমি কাটাতে পারবে, দিন কেটে যাবে এইরকম। তারপরে প্রত্যেকটা জায়গা একটা ইতিহাসের উপাদান আছে, সেটাই বোধহয় একটা কারণ। আপনার সবচেয়ে পছন্দের সিনেমা কোনটি, যেটা বারবার দেখেছেন? পছন্দের সিনেমা, আমরা সিনেমাটা আমি এখন মাঝে মধ্যে পাই, কিছুক্ষণ বলে একটা ছবি ছিল পশ্চিমবঙ্গের। আমার মধ্যে সিনেমাটা দেখেছি, হ্যাঁ বেশ আগে, হ্যাঁ বেশ আগের ছবি, সেটা পুরস্কার পায়। কিছুক্ষণ ছবিটা একটা দিনের ঘটনা, একটা ট্রেন ডিরেলড হয়ে যায় তারপরের, আর পরবর্তীকালে কিন্তু আমার অসাধারণ লাগে একটা ছবি আমাদের গোলাপি এখন ট্রেনে, চমৎকার মেকিং, ও মাই গড, এবং এর মধ্যে কমার্শিয়াল এলিমেন্ট আছে, ক্রিয়েটিভ এলিমেন্ট আছে, সিনেমাটাও আছে, গ্রাফি আছে, হ্যাঁ, মেসেজ আছে, খুব আমি প্রায় দেখি। কার সাথে জীবনের সবচেয়ে বেশি অভিমান করেছেন? অভিমান আমার স্ত্রীর সঙ্গেই বেশি করেছি, তেমন কোনো মানুষের সঙ্গে করা হয়নি। আপনার রাগ ভাঙানোর সবচেয়ে সহজ উপায় কি? আমার রাগ ভাঙানোর সহজ উপায়, একটু প্রশংসা করো। শ্রদ্ধেয় আবিদা সুলতানাকে যে কথাটি এখনো বলা হয়নি, হ্যাঁ, এই শোয়ের মাধ্যমে বলে ফেলুন। তুমিও লেখালেখি শুরু করো, তোমারও লেখার হাত আছে। ওর মা, আমার শাশুড়ি খুব ভালো লেখিকা ছিলেন, আমি ওকে মাঝে মধ্যে বলি যে তোমার লেখা শুরু করো না, ও আমাকে বলে, আমি ওকে বলি। দারুণ। এবারের সেগমেন্ট হ্যাশট্যাগ। আমি অনেক গুণী মানুষের নাম বলবো, তার আগে আপনাকে একটা বিশেষণ যুক্ত করতে হবে নামের আগে, এবং বলতে হবে হ্যাশট্যাগ ওই বিশেষণটি। আচ্ছা, শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান, হ্যাশট্যাগ সুসভ্য, শ্রদ্ধেয় রুনা লায়লা, হ্যাশট্যাগ কনফিডেন্ট রুনা লায়লা। বাহ। এবারে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, হ্যাশট্যাগ কোকিলা। বাহ। রেজওয়ানা চৌধুরী বন্যা, হ্যাশট্যাগ পরিশীলিতা। বাহ। আবিদা সুলতানা, হ্যাশট্যাগ সুভাষিনী। শাকিলা জাফর, হ্যাশট্যাগ চঞ্চলা। সামিনা চৌধুরী, হ্যাশট্যাগ নন্দিতা। বাহ। এবারে ফাহমিদা নবী,
হ্যাশট্যাগ গরবিনী, বা এবারে বেবি নাজনীন, হ্যাশট্যাগ কৃষ্ণকলি, বা এটা খুব ভালো ছিল, খুবই দারুণ। আপনি তো ভেবে ভেবে এত চমৎকার নাম দিচ্ছেন। কনক চাপা, হ্যাশট্যাগ কঙ্কনা, দারুণ নাম। এবারে শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি, হ্যাশট্যাগ বৃক্ষরাজ, বা মোহাম্মদ খুরশিদ আলম, হ্যাশট্যাগ সুবন্ধু, বা এবার ফেরদৌস ওয়াহিদ, হ্যাশট্যাগ চির অধুনাবিদ, বা এবারে নকিব খান, হ্যাশট্যাগ সুভদ্র, বা এবারে কুমার বিশ্বজিৎ, হ্যাশট্যাগ সুদর্শন, বা এবারে তপন চৌধুরী, হ্যাশট্যাগ বন্ধু বৎসল, এবার জেমস নগরবাউল জেমস, হ্যাঁ। হ্যাশট্যাগ নরসিংহ, এবার রফিকুল আলম, হ্যাশট্যাগ অতি সাধারণ। দারুণ দারুণ। অসীম কৃতজ্ঞতা আপনার প্রতি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দুর্দান্ত সময় কাটালাম আপনার সঙ্গে। আপনার কেমন লাগলো? আমার প্রচণ্ড ভালো লাগলো। আমি নিজেকে নতুন করে আবিষ্কার করলাম তোমার মাধ্যমে, এবং অবশ্যই মাছরাঙা টেলিভিশনকে, কারণ এত চমৎকার সুযোগ নিজের কথা শুনবার এবং বলবার সময় এবং সুযোগ সবসময় পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না, সব সময় পাওয়া যায় না। তাই আমি বারবার কৃতজ্ঞতা জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনকে, এর প্রডিউসার, এর কর্মী বাহিনী এবং টেকনিক্যাল কমিটি সবাইকে। জি, আবারও কৃতজ্ঞতা। আমার খুব ভালো সময় কাটলো। ভীষণ ভালো থাকুন। বিদায় নিচ্ছে। হয়তো আজ রাতেই আমাদের মন খারাপের সময় আমরা শুনবো তোমাকে যেন ভুলে না যাই। হয়তো কোনো প্রেমিক তার গান শুনে শান্তি অনুভব করবেন, কোনো প্রবাসী হয়তো তার গান শুনে বাংলার গন্ধ খুঁজে পাবেন। আর এটাই একজন শিল্পীর অমরত্ব। কিংবদন্তি রফিকুল আলম এভাবেই বেঁচে থাকবেন অনন্তকাল, তার গানের মাঝে, আমাদের হৃদ মাঝারে। প্রিয় শিল্পীর কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আগামী শুক্রবার রাত 9টায় মাছরাঙা টেলিভিশনে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। শুভরাত্রি।